So this is our second free live class of this new free course. And in this class, basically, I'm going to talk about practical use of tense. First of all, আমি যেটা দেখাবো আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার। যারা টেন্সের স্ট্রাকচার জানেন, আপনারা প্রত্যেকে জানেন টেন্স একটা কম্পালসারি টপিক। স্পোকেন ইংলিশ বলেন বা রাইটিং বলেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে টেন্স শিখে আমাকে এটা শিখতে হয়। তো আমরা শুধু স্ট্রাকচার শিখে সীমাবদ্ধ থাকি বা ছোট ছোট কিছু ড্রিল হয়তো আমরা প্র্যাকটিস করি, কিন্তু এটা না করে প্র্যাকটিক্যালি টেন্স গুলোকে কিভাবে কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করা যায় আমি আপনাদের আজকের এই ক্লাসটি থেকে সেটা দেখাবো। যারা গত ক্লাসে জয়েন করেছিলেন আপনারা জানেন আমি বলেছিলাম ল্যাঙ্গুয়েজ শেখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখা। যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আমার ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা নেই বলে আমি ইংলিশে কথা বলতে পারি না, ভোকাবুলারি বলতে মূলত ভার্ব রিলেটেড ভোকাবুলারি বেশি করে শিখতে হয়। সেই ভার্ব রিলেটেড ভোকাবুলারি প্র্যাকটিক্যাল ওয়েতে, ক্রিয়েটিভ ওয়েতে কিভাবে মুখস্থ করা যায়, মেমোরাইজ করা যায়, সেটিও আমি আপনাদেরকে আজকের ক্লাসটি থেকে দেখাবো। এছাড়া গল্পের মাধ্যমে কিভাবে ভোকাবুলারি শিখতে পারেন দেখাবো। কিভাবে একটা সেন্টেন্সকে আপনি নেগেটিভ করবেন, ইন্টারোগেটিভ করবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করবেন, 12টা টেন্স এর প্র্যাকটিক্যাল সেন্সটা কেমন আমি আপনাদেরকে দেখাবো। টেন্স এর ভিতরে আমি যাব, ডিপলি অ্যানালাইসিস করব, অর্থাৎ ধৈর্য রাখতে হবে। আবারও বলছি, টেন্সের স্ট্রাকচারে যেমন অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, ডু ডাজ ডিড, হ্যাভ হ্যাজ হ্যাড, এই যে ভার্বগুলো থাকে, এই ভার্বগুলো কিভাবে ফাংশন করে, এই ভার্বগুলো কিভাবে কাজ করে, কখন এই ভার্বগুলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, কখন মেইন ভার্ব হিসেবে বসে, কখন অর্থ দেয়, কখন দেয় না। যেমন মনে করেন ওয়াজ মানেও ছিল, হ্যাড মানেও ছিল। পার্থক্যটা কি? সাবজেক্ট নিজে কিছু ছিল, এখানে ওয়াজ, সাবজেক্টের অধিকারে কিছু ছিল, এখানে হ্যাডের ব্যবহার হয়। এখন আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, আমি জানি যে ওয়াজ মানে ছিল। আমি যদি বলি আই ওয়াজ আ ডগ, তাহলে কি হবে? বাক্যের অর্থ হয়ে যায় আমি একটা কুকুর ছিলাম। তাহলে আমার একটা কুকুর ছিল, আমাকে বলতে হবে আই হ্যাড আ ডগ। এখন আমি একজন ডাক্তার ছিলাম, এখন যদি বলেন আই হ্যাড আ ডক্টর, তখন হয়ে যাবে আমার একজন ডাক্তার ছিল। তো আমাকে অ্যাকচুয়াল ফাংশনটা বুঝতে হবে এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব গুলোর, কখন কোন ভার্ব কোন অর্থ দেয়। সো এগুলো আমি আপনাদেরকে দেখাবো অনেক ভালোভাবে। এবং লাস্টে আমি ল্যাঙ্গুয়েজ ড্রিল দেখাবো, অর্থাৎ কিভাবে এই ল্যাঙ্গুয়েজটা আপনারা পারফেক্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারেন স্পিকিং এর মাধ্যমে, ড্রিলের মাধ্যমে, সবকিছু দেখাবো। সো ধৈর্য রাখবেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন, এতটুকু আমি আপনাদেরকে অনুরোধ করছি। ওকে, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে যারা ইংলিশ স্পিকিং এ একদমই দুর্বল, একদম বেসিক থেকে ল্যাঙ্গুয়েজটা সঠিক গাইডলাইনের মাধ্যমে, সঠিক স্ট্র্যাটেজি বা টেকনিকের মাধ্যমে শিখতে চান, এই ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের প্রত্যেকের জন্য। তো দেখেন, যারা গতকাল ক্লাস করেছিলেন আমি যদি একটু হাইলাইট করি সেটা, আমি বলেছিলাম যে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। তো এই জায়গাটাতে আমি 7টি পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। আমি বলছিলাম ইফ ইউ হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস 7 পয়েন্টস ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সেখানে কি কি ছিল? সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্টস, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডেল অ্যান্ড সেমি মডেলের ব্যবহার, প্যাসিভের ব্যবহার। তো এর ভিতর আজ আজ আমি আলোচনা করব মূলত ভার্ব এবং টেন্স নিয়ে। কারণ ফার্স্ট ক্লাসেই আমি একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি এটা আমি বলেছি, সেন্টেন্স কম্পোনেন্ট গুলো কি, অর্থাৎ অবজেক্ট কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি, কমপ্লিমেন্ট কি, কিভাবে একটা শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, এইটার মাধ্যমে আমি সেটা দেখিয়েছি। পার্টস অফ স্পিচ আমি নেক্সট একটা ক্লাসে ইন ডিটেলস আলোচনা করব। এই পার্টস অফ স্পিচের ভিতর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব, এইটা, এবং টেন্স, এই ফাংশনটা নিয়ে আমি কথা বলবো। যদি সময় থাকে মডেল সেমি মডেল নিয়ে কথা বলবো। তো কেন টেন্স, মডেল, সেমি মডেল আমাদের শিখতে হয় সেটাও আমি গত ক্লাসে বলছিলাম, যে ইংলিশে কথা বলার জন্য, সময়ের পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য আমরা এগুলো শিখে থাকি। একটা স্টেবল টাইমে কথা বলে এগোনো যায় না, তো টাইমের পরিবর্তন করতে হয়, এর জন্যই টেন্স শিখি। বাট টেন্সটা মূলত কি? ভার্বের ফরম্যাট চেঞ্জ। আবার টেন্সের টোটাল স্ট্রাকচার আছে 12টা। এই 12টা দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না বলে মনের হোল সেন্সটাকে আরো ডিটেলসে বলার জন্য ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই মডেলের ব্যবহার শিখতে হয়। এই কথাগুলো আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম। তো আজ আমি এটা নিয়ে কথা বলবো না। আজকের ক্লাসে আমি যেটা নিয়ে মেইনলি কথা বলবো সেটা হচ্ছে, বোঝার চেষ্টা করেন টেন্স গুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে স্পিকিং বা কনভারসেশন বা রাইটিং এ অ্যাপ্লাই করা যায়, আমি সেটা দেখাবো। তো ভালোভাবে দেখেন। আমি আরেকবার একটু চেক করি আমার এটা ঠিক আছে কিনা। ওকে, সো দেখেন, বোঝার চেষ্টা করেন।
প্রথমত কি বলছে, একদম যেটা আপনারা জানেন সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না। টেন্স একটা কম্পালসরি টপিক, প্রত্যেকে এটা বোঝেন যে 3 প্রকার টেন্স আছে, এটার স্ট্রাকচার এরকম এরকম। আমি প্র্যাকটিক্যাল জায়গায় যাব, তো একটু বোঝেন। মনে করেন এই যে বলছে যে কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবার কি বলছে দেখেন, যে প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয় আবার। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্স পড়ে বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। অর্থাৎ কোন টেন্স গুলো সব থেকে বেশি ব্যবহৃত হয় এইটা আমাকে বুঝতে হবে। মনে করেন টেন্সের স্ট্রাকচার আছে 12টা, ঠিক আছে, বাট প্র্যাকটিক্যাল স্পিকিং এ একজন আরেকজনের সাথে যখন কনভারসেশন করে, কমিউনিকেশন করে, তখন ঠিক কোন স্ট্রাকচার গুলোর ব্যবহার খুব বেশি হয় এইটা আমাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে হবে। এবং সেগুলো যদি আমরা একটু বেশি ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এখানে কি বলছে দেখেন, সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স। আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধু সিম্পল পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। তো এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। কি বলছে বোঝেন? মনে করেন 12টা টেন্সের স্ট্রাকচার আছে, আপনি 9টাকে এক পাশে রাখবেন আর এই 3টা সিম্পল বা ইনডিফিনিট টেন্সকে এক পাশে রাখবেন। এরা সমান কাজ করে। তো কিভাবে সেটা হয়, আমি গত ক্লাসের লাস্টে একটা প্রেজেন্টেশন দেখাইছিলাম। হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট উইল ইউ ডু টুমরো। আপনার মনে আছে টাইমের পরিবর্তনটা কিভাবে হয়? দেখেন, আমি এত রুলস স্ট্রাকচার নিয়ে কথা বলবো না, ডিরেক্ট আমরা প্র্যাকটিসের ভিতর চলে যাব। যেমন এখানে লেখা আছে দেখেন, সিম্পল টেন্স খুব সুন্দরভাবে দেওয়া আছে সবকিছু। সিম্পল টেন্স স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বোঝার চেষ্টা করেন এই যে টেবিলটা বা সবটা এখানে কি আছে, আমরা এখান থেকে প্র্যাকটিস করব। যারা একদমই দুর্বল আছেন ভালোভাবে বোঝার চেষ্টা করেন, এখান থেকে প্র্যাকটিস করলে আপনারা পারবেন। প্রথমে লেখা আছে যে স্টার্টার। স্টার্টার মানে কি, মানে যেটা সাবজেক্ট, মানে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আই, অথবা উই, অথবা ইউ, হি, শি, দে, ইট, রানা, এগুলোই আর কি সাবজেক্ট হয়। এরপরে কি লেখা আছে দেখেন, প্রেজেন্ট সিম্পল বা V1। এবার আছে দেখেন পাস্ট সিম্পল বা V2। এবার আছে ফিউচার সিম্পল, মানে ভার্বের অ্যাকচুয়ালি ফিউচার ফর্ম বলতে কোনো ফর্ম হয় না, মূলত বেস ফর্মের আগে শ্যাল বা উইল যুক্ত করলে ফিউচারে কথাগুলো হয়ে যায়। তো শ্যাল শুধু ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে ইউজ করা যায়, কথাগুলো বুঝবেন। আই বা উই এর সাথে শ্যাল এর ব্যবহারটা হয়। হি, শি, ইট, ইউ, দে, এদের সাথে শ্যাল ব্যবহার করা যায় না। বাট উইল কে যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়, এবং মডার্ন গ্রামারে সব জায়গায় উইল এর ব্যবহার হয়। তো শ্যাল কে স্কিপ করে সব জায়গায় যদি উইল এর ব্যবহারটা আপনারা করতে পারেন, তাহলে আর কোনো কনফিউশন থাকে না। তো কি লেখা আছে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এখানে কি বলছে, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার। খুবই ভালোভাবে এই জায়গাগুলোকে নেওয়ার চেষ্টা করেন। এখানে বলছে যে আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে কিন্তু বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আপনারা এটা জানেন, সাবজেক্ট আর ভার্ব যদি আপনি পাশাপাশি বসান, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আপনাদের এটা মনে আছে? তো প্রেজেন্ট সিম্পল বা ভার্বের এই প্রেজেন্ট ফর্মগুলো আমি যদি বসাই, যেমন রাইট মানে লেখা, সিং মানে গাওয়া, ওয়াস মানে দেখা, নো মানে জানা, এগুলো বসালে তার ডেফিনেশনটা কেমন আসবে বলেন তো? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, কোন সেন্সে এই ভার্বের বেস ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা বসে? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, প্রতিদিন হয়, রেগুলার ওয়েতে হয়, কেউ কোনো কাজ প্রতিদিন করে থাকে। এটাই হচ্ছে মূলত প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখনই এই V2টা বসে, যেমন দেখেন রাইটের পাস্ট ফর্ম রোড, আমি বারবার বলছি আপনাকে ভার্বের বাংলা অর্থ এবং কনজুগেশন অফ ভার্ব, ভার্বের ফর্ম জানতে হবে। তো রাইটের পাস্ট ফর্ম রোড, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াচ এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ডিউ, ইট এর পাস্ট ফর্ম এইট। যখন আপনি এই পাস্ট ফর্ম গুলো বসাবেন, তখন আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে কি? অতীতের কথা। অতীতের কথা মানে কি? বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, এমন কোন কাজ যে কাজ শেষ হয়ে গেছে, তার ফল এখন আর বর্তমানে নেই। আমি গিয়েছিলাম, করেছিলাম, থেয়েছিলাম, থেকেছিলাম, এই ধরনের একটা সেন্স আসে। আর ফিউচার সিম্পল মানে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, অর্থাৎ যাবো, খাবো, করব, পড়বো। অর্থাৎ যদি আমরা একটু কম্পেয়ার করে প্র্যাকটিস করি, তাহলে বিষয়গুলোকে দ্রুত ডেভেলপ করতে পারবো। যেমন দেখেন, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার,
আমি একটা চিঠি লিখেছিলাম। বাংলা বোঝেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। আপনি প্রাইমারি লেভেলে যখন ইংলিশ শিখতে যাবেন, যে কোনো কিছু ইংলিশে লিখতে বা বলতে যাবেন, ব্রেইনে দেখবেন আগে বাংলাটা চলে আসে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। সো আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা একটা গান গাই। উই স্যাং আ সং, আমরা একটা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা একটা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো, অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইয়েস বসে, অন্য কোনো টেন্সে না, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাবজেক্ট তিন প্রকার, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার, অর্থাৎ হি, শি, ইট অথবা কোনো সিঙ্গেল নেম, এগুলো যদি সাবজেক্টে থাকে, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, ভার্বের সাথে এস বাই এস বসে। যেমন হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এইট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল। রানা উইল গো টু স্কুল, রানা স্কুলে যাবে। অর্থাৎ এগুলো কঠিন না, খুব সহজ। জাস্ট সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় করতে হয় বলেন? ভিতরে ভার্বের ফর্মে। তাহলে একটু বোঝার চেষ্টা করেন, এখানে ওই নোটটা দিয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। এইখানে দেখেন সেন্টেন্স গুলো দেওয়া আছে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, সেন্টেন্স কিন্তু শুধু এইভাবে তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে ড্রিল করতে হয়। বলেন তো টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা স্ট্রাকচার আছে না? একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করে 12টা সেন্টেন্সে পরিণত করা যায়। দ্যাট ইজ দ্য ম্যাজিক্যাল থিংস। আর এইভাবে যদি কেউ সেটা প্র্যাকটিস করতে পারে, তাহলে তার দ্রুত ফ্লুয়েন্সি চলে আসে। অর্থাৎ একটা সেন্টেন্স শুধু আমরা তৈরি করব না, সেটাকে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করা, এগুলো আমাদের করতে হবে। যেমন মনে করেন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। তো এই যে বাক্যটা, আমার কথাটা একটু বোঝেন, এই যে বাক্যটা, এটার নেগেটিভ কি হবে? দেখেন, এটা নেগেটিভ যদি আমি করি, হি ডাজেন্ট, আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজের ব্যবহার করতে হয়। এটা কেন করতে হয় আমি এটা নিয়ে একটু পরে কথা বলছি, বাট আগে একটু দেখেন একটা সেন্টেন্স কতভাবে ট্রান্সফর্ম করা যায় সেটা একটু আগে দেখেন। হি ডাজেন্ট ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালায়, সে গাড়ি চালায় না, নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। ইন্টারোগেটিভ কি হয়? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসে, অর্থাৎ ডাজ হি ড্রাইভ এ কার, যখন আমি ডাজ বসাই তখন আর ওই মেইন ভার্বের সাথে এসটা থাকবে না, ড্রাইভস আর থাকবে না, ড্রাইভ হয়ে যাবে। এবার দেখেন, ডাজ হি ড্রাইভ আ কার, এবার আমি যদি বলি সে কি গাড়ি চালায় না, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। বলেন তো কি বললাম? সে কি গাড়ি চালায় না, ডাজেন্ট হি ড্রাইভ এ কার। জাস্ট এই সেন্সটা বুঝতে পারলে এই আপনি নতুন ভার্ব দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি যদি বলি সে কি ভাত খায় না, ডাজেন্ট হি ইট রাইস। সে কি বাড়ি যায় না, ডাজেন্ট হি গো হোম। সে কি বই পড়ে না, ডাজেন্ট হি রিড বুক। তুমি কি বই পড়ো না, ডোন্ট ইউ রিড বুক। তুমি কি ইংরেজি শেখো না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এগুলোকে বলা হয় নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এবার মনে করেন, কোশ্চেন প্রধানত দুই ভাবে হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আর একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। ডাবল ইউএস কোশ্চেন মানে যেটা ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে হয়, অর্থাৎ ইনফরমেটিভ কোশ্চেন বলা হয় সেটাকে। ইয়েস নো কোশ্চেন কেন বলে? উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। যেমন ডাজ হি ড্রাইভ এ কার, সে কি একটা গাড়ি
চালায়, আপনি বলতে পারেন হ্যাঁ চালায় অথবা না চালায় না। কিন্তু আমি যদি এখানে বলি যে ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়, তখন কি আর ইয়েস নো বলতে পারবেন? ডিটেলস অ্যান্সার দিতে হবে। অর্থাৎ ডাবল ইউএস কোশ্চেন কিভাবে হয় দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে ডাজ হি ড্রাইভ এ কার, এবার আমি যদি বলি ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, অর্থ কি? সে কোথায় গাড়ি চালায়। আমি যদি বলি ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। আমি যদি বলি হাউ ডাজ হি ড্রাইভ আ কার, অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী আপনার যে ডাবল ইউএস ওয়ার্ড প্রয়োজন আপনি সেইটা সেইভাবে লিখবেন। আমি যদি বলি ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, তাহলে এগুলো হচ্ছে সবই ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আবার আমি যদি বলি যে ওয়ার ডাজন্ট হি, ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না, অর্থ কি? সে কোথায় গাড়ি চালায় না। ওয়াই ডাজন্ট হি, ওয়াই ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। হাউ ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না, সে কিভাবে গাড়ি চালায় না। ওয়েন, ওয়েন ডাজন্ট হি ড্রাইভ, ওয়েন ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। তাহলে দেখছেন আমার সেন্টেন্সটা কি ছিল, হি ড্রাইভস এ কার। এই একটা সেন্টেন্সকে আমি ট্রান্সফর্ম করে এতগুলো সেন্টেন্স আমি নিয়ে আসলাম। এই ট্রান্সফরমেশনটা যারা করতে পারবে, যারা শিখতে পারবে, তারা ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করতে পারবে। এটা কিভাবে করতে হয় বা কি করে করবেন সেটা নিয়ে আমি পরে কথা বলছি, বাট একটু দেখেন, একটা সেন্টেন্সকে আমি কিন্তু 12টা সেন্টেন্সে পরিণত করলাম। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হি ডাজন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়। ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায় না। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। ওয়ার ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। ওয়াই ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। হাউ ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। ওয়েন ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। দেখছেন একটা সেন্টেন্সকে কতভাবে ঘোরানো যায়, কতভাবে ট্রান্সফর্ম করা যায়, আর এই ট্রান্সফর্মটা কেউ করতে পারলে সে ইনস্ট্যান্টলি ইংলিশে কথা বলতে পারে। আমরা কথা বলতে পারি না এই ধরনের প্র্যাকটিস না থাকার কারণে। সো এটা নিয়ে আমি পরে আরো কথা বলবো, তার আগে আমি আরেকবার বলি। তাহলে এই যে টেবিলটা, এটা অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন, বাকিগুলো পরে দেখাচ্ছি। বাট সিম্পল টেন্স গুলো, প্রেজেন্ট সিম্পল কি, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বলবে, একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, এরকম একটা সেন্স দেয়। পাস্ট সিম্পল কি, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম গুলো বসে, অতীতে কোনো কাজ হয়েছিল এরকম বোঝায়। ফিউচার সিম্পল কি, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে। জাস্ট এটা তো আপনারা বুঝতে পারছেন। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার কালের বা সময়ের পরিবর্তন কিভাবে হয়, ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়, আই ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাই, একটা কাজ হয়ে গেছে। আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আর একটা কাজ হবে, আই উইল ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাবো। তাহলে এই গেল সিম্পল টেন্সের ফাংশন। এবার আসি কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স গুলোতে। একটু সময় দেন, তারপর আমি প্র্যাকটিক্যাল প্র্যাকটিস গুলো দেখাবো। এবার যদি আমি একটু কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স নিয়ে আপনাকে কথা বলি, দেখেন কন্টিনিউয়াস মানে কি, চলমান। কন্টিনিউয়াস মানে কি, চলমান। এখন তিনটা কন্টিনিউয়াস টেন্স আমাদের আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বর্তমানে খুব সিম্পল ভাবে বোঝে, বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। আর ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। দেখেন স্ট্রাকচার প্রত্যেকে জানেন, বাট প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারি না। সো অ্যাপ্লাই করাটা আমি দেখাবো। এখন এই যে তিনটা কন্টিনিউয়াস, যেমন দেখেন বলছে যে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। যেমন আই এম গোয়িং, আমি যাচ্ছি। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। আমি যদি বলি আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, আপনারা এখন আমার ক্লাস করছেন। ইউ আর ডুইং মাই ক্লাস, কেউ একজন ভাত খাচ্ছে, সামন ইজ ইটিং রাইস, কেউ একজন চিঠি লিখছে, সামন ইজ রাইটিং আ লেটার। সো রাইট নাও ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে, এটাকেই তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছি, তাই না? কিন্তু দেখেন এখানে একটা নোট আছে, এটা একটু আপনাকে নিতে হবে। সেটা হচ্ছে কিছু ভার্ব আপনি এখানে দেখতে পারবেন, এই ভার্ব গুলোকে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। মানে আমি যে ভার্ব প্র্যাকটিসের কথা বলছি, ভার্ব রিলেটেড ওয়ার্ড পড়ার কথা বলছি, এই ভার্বের সেন্স হচ্ছে দুই রকম। সেন্স, একটাকে বলা হয় ডাইনামিক, আরেকটাকে বলা হয় স্ট্যাটিক। স্ট্যাটিক একটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে চলনশীল, স্ট্যাটিক মানে স্থির।
এই যে ভার্বগুলো দেখছেন, ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, এক্সপেক্ট, রিমেম্বার, এই ভার্বগুলোর সাথে কখনো আইএনজি যোগ করা যায় না। এই ভার্বগুলোকে কখনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এটা স্পোকেনে অনেকে ব্যবহার করে থাকে, বাট গ্রামাটিক্যালি এটা ভুল। রাইটিং বা ফর্মাল রাইটিং এ এটা ভুল ধরা হয়। বিসিএস, ব্যাংক জব বা অ্যাডমিশন টেস্টে এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। এই দেখেন, সিম্পলি সিম্পলি বোঝেন। মনে করেন আমার 3 অক্ষরের একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আছে না আমাদের, আমি তোমাকে ভালোবাসি। ইংরেজি কি? আই লাভ ইউ। আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। সাবজেক্ট কি? আই। লাভটা কি? ভার্ব। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই লাভড ইউ। এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। আমি তোমাকে ভালোবাসবো, আই উইল লাভ ইউ। আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো, আই উইল লাভ ইউ হোল হোল লাইফ, আই উইল লাভ ইউ ফর এভার। এরকম আমরা বলি না? এই এখানে সাবজেক্ট আই, অবজেক্ট ইউ, পরিবর্তনটা কোথায়? ভার্বে। কিন্তু কাউকে কি কোথাও বলতে শুনছেন যে আই এম লাভিং ইউ? আই অ্যাম লাভিং ইউ এরকম কেউ বলে? দেখবেন কেউ বলে না। লাভিং ইউ কেউ বলে? বলে। এই লাভ ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা যায় না। ভালোবাসি তো বাসি, ভালোবেসেছিলাম বেসেছিলাম, বাসবো বাসবো, এটা মনের একটা অনুভূতি। এটা ভালোবাসতেছি এরকম ভাবে কখনো বলে না কেউ, বা বলা যায় না। ঠিক আছে? সো এখানে আমার কথাটা বোঝেন। আমি যদি বলি যে ফিল মানে অনুভব করা, আমি তোমাকে অনুভব করতেছি, এখন আমি বললাম যে আই এম ফিলিং ইউ, ইট উইল বি গ্রামাটিক্যালি রং সেন্টেন্স। কারণ আপনি যে ফিল করতেছেন, এটা কি দেখা যাচ্ছে? এখানে কোনো অ্যাকশন দিচ্ছে, কোনো কাজ করা বোঝাচ্ছে। কন্টিনিউয়াস মানে কি? চলমান, বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। অর্থাৎ ডাইনামিক ভার্ব ব্যবহার করতে হবে। আমি চিঠি লিখতেছি, এই যে হাত দিয়ে লিখতেছি, আমার কাজটা হচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি, আমি ইটিং রাইস, এই যে হাত দিয়ে মাখাচ্ছি, গাল দিয়ে খাচ্ছি, কাজটা দেখা যাচ্ছে, চলনশীল, হচ্ছে, কেউ করতেছে, অ্যাক্টিভিটিসটা পারফর্ম করা হচ্ছে, তখন কন্টিনিউয়াস টেন্স হয় বা সেই ভার্বের সাথে আইএনজি বসানো যায়। বাট আমি তোমাকে শুনতেছি, আই এম হিয়ারিং ইউ, এখানে কোনো কাজ হচ্ছে না। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কথাটা বোঝেন। হাঁটতে হাঁটতে আপনি দেখলেন যে একটা গাছের ডালে সুন্দর একটা পাখি বসা। আপনি বলছেন, বাহ, আমি খুব সুন্দর একটা পাখি দেখতেছি। আপনি বাংলায় বলতে পারেন যে সুন্দর একটা পাখি দেখতেছি, বাট ইংলিশে কিভাবে বলবেন যে আই এম সিইং আ বিউটিফুল বার্ড? এটা হবে না। জাস্ট ইউ হ্যাভ টু সে, বাংলায় কন্টিনিউয়াস টেন্স হলেও ইংলিশে ইনডিফিনিট টেন্সে বলতে হবে। আপনাকে বলতে হবে আই সি আ বিউটিফুল বার্ড। কেন? এখানে তো কোনো কাজ হচ্ছে না। আপনি রাস্তায় দাঁড়ানো, পাখি গাছের ডালে, আপনি কি আপনার চোখ নিয়ে দৌড়াচ্ছেন? কোনো কাজ করতেছেন, এখানে কোনো অ্যাকশন দিচ্ছে। সহজ কথা, যদি অ্যাকশন না দেয়, সেই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা যায় না। সেই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা যায় না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আই এম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার, এরকম হয় না। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার। আমি বিষয়টা বুঝতেছি, আমরা বাংলায় বলি না, বাট ইংলিশে এরকম বলা যাবে না। আই এম আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস ম্যাটার, আই আন্ডারস্ট্যান্ড। স্মেল মানে ঘ্রাণ নেওয়া, আমি একটা ঘ্রাণ পাচ্ছি। এখানে কি কোনো কিছু দেখা যাচ্ছে? কোনো কাজ কি এভাবে চলতেছে? অ্যাকশন হচ্ছে? হচ্ছে না। তো আইএনজি ব্যবহার করা যাবে না। সো ফিল, হেয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, থিঙ্ক। আমি তোমাকে ভাবতেছি, আই এম থিঙ্কিং ইউ। আমি ভাবতেছি, ঠিক আছে, এটা আমার মনের একটা অনুভূতি, মাথার একটা, ব্রেনের একটা অনুভূতি। কোনো কাজ তো হচ্ছে না, এখানে কোনো অ্যাকশন দিচ্ছে না, কাজ তো দেখা যাচ্ছে না। এই জন্য এই ভার্বগুলোর সাথে আইএনজি হয় না। তো এটা একটু মনে রাখবেন। এটা বিভিন্ন বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টে আসে। বাট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকে, কারণ স্পোকেন ইংলিশে গ্রামারকে অতটা প্রাধান্য দেওয়া হয় না। আপনি ইংলিশে কথা বলছেন মানে কি, আপনার অপোজিট পার্সনকে আপনার মনের ভাবটা, কথাগুলো বোঝাতে পারলে হচ্ছে। সো স্পোকেন ইংলিশে অনেকে ব্যবহার করে থাকে, বাট এটা ব্যবহার করা যুক্তিযুক্ত না, যুক্তিসম্মত না। গ্রামাটিক্যালি এই ভার্বগুলোর সাথে আইএনজি ব্যবহার করা যায় না। এই ভার্বগুলোর যে বাংলা অর্থ, সেই অর্থ দিয়ে কন্টিনিউয়াস টেন্স বাংলায় হলেও ইংলিশে এগুলো ইনডিফিনিট টেন্সেই লিখতে হয়। এর সাথে আইএনজি ব্যবহার করলে সেটা গ্রামাটিক্যালি ভুল হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম বিষয়টা? আপনারা কি বুঝতে পারছেন যেটা বললাম? কথা ক্লিয়ার? স্যার, জি হ্যাঁ ক্লিয়ার। ওকে। দেখেন, যেটা আপনারা জানেন, যেটা পারেন, সেটা নিয়ে আর কি বলবো, বাট যেটা জানানো দরকার, যেটা গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে একটু ফোকাস করতে হবে। আচ্ছা, তাহলে কি বলছি যে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস। যেমন মনে করেন আপনি এখন আমার ক্লাস করছেন, এখন আপনাকে কেউ কল দিচ্ছে,
কল দিয়েই যাচ্ছে, আপনি আমার লাইভ ক্লাসে থাকার কারণে ধরতে পারছেন না। ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করা শেখেন। এখন আপনার ক্লাস, আমার ক্লাস শেষ হলে আপনি তার কলটা রিসিভ করলেন, আপনার কোনো একটা ফ্রেন্ড, তো আপনি বললেন যে তুই যখন কল দিচ্ছিলি, তুই যখন আমাকে কল করতেছিলিস, আমি একটা ক্লাসে ছিলাম। অর্থাৎ ওয়েন ইউ আর কলিং মি, তুই যখন কল দিচ্ছিলি, তুই যখন কল করছিলি, আই ওয়াজ ইন আ ক্লাস, আমি একটা ক্লাসে ছিলাম। সো এই যে ইউ ওয়ার কলিং, মানে আপনি এখন তো ক্লাসে আছেন, আপনি তাকে পরে কল ব্যাক করলেন, করে ওই কথাটা বললেন, তার মানে তার ওই কল দেওয়াটা অতীত হয়ে গেছে। অর্থাৎ অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, এইটা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি এখন আপনাদের শেখাচ্ছি, আমি বলছি আমার এখনো লেসন শেষ হয়নি, আমি আরো শেখাতে থাকবো। আই উইল বি টিচিং মোর, এই যে উইল বি টিচিং, দ্যাট ইজ কল্ড ফিউচার কন্টিনিউয়াস। এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই কন্টিনিউয়াস টেন্স গুলোতে হেল্পিং ভার্ব হিসাবে am is আর was were shall be বা উইল বি বসে থাকে, এটা পার্সন ভেদে পরিবর্তন হয়, মেইন ভার্বের সাথে আইএনজি হয়। আর ওই যে কথাটা, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন দেখেন, আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। সো আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি বা খেলিতেছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে জয়েন করতেছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে জয়েন করতে থাকবে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে। রানা ইজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছে। রানা ওয়াজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছিল। রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। অর্থাৎ রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। একটু বোঝার চেষ্টা করেন। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভটা আমি পরে দেখাচ্ছি। এবার আসি একটু পারফেক্ট টেন্সের কাছে, বোঝার চেষ্টা করেন। এখানে তিনটা পারফেক্ট টেন্স আছে, তার ভিতর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং এ অতটা বেশি ব্যবহার হয় না, সব থেকে বেশি ব্যবহৃত হয় প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি করেছি, আই হ্যাভ ডান। তুমি করেছো, ইউ হ্যাভ ডান। সে করেছে, হি হ্যাজ ডান। অর্থাৎ একটা কাজ হয়ে গেছে, কিন্তু খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। বাংলা ক্রিয়াপদে এরকম থাকে, করেছি, গিয়েছি, থেকেছি, এসেছি, সে নিয়েছে, দিয়েছে, পড়েছে, করেছে, এরকম থাকে। এই পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে, আই রিপিট ইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা সংঘর্ষ বা ক্রাশ হয়। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও অতীতের, আবার পাস্ট ইনডিফিনিটও অতীতের। পাস্ট ইনডিফিনিট এর সাথে পার্থক্য আছে, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতের কিন্তু কোনো রিয়েকশন থাকে না। যেমন একটা কাজ হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন আর নেই। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, আমি গিয়েছিলাম, করেছিলাম, লিখেছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, এরকম সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু নেগেটিভ সেন্টেন্সের অর্থ আবার একই। যেমন মনে করেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস এর মানে আমি ভাত খেয়েছি, এটা অতীতের। আই এট রাইস এর মানে আমি ভাত খেয়েছিলাম, এটা অতীতের। বাট এটা একটু বেশি অতীতের, সহজ কথা হচ্ছে এই। বাট যখন আপনি নেগেটিভ করছেন, যেমন আই হ্যাভ নট ইটেন রাইস, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি ভাত খাইনি। আবার এই বাক্যের নেগেটিভ হচ্ছে আই ডিডেন্ট ইট রাইস,
এর মানে হচ্ছে আমি ভাত খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস এর বাংলা অর্থ যা, আই ডিডন্ট ইট রাইস এর বাংলা অর্থ তাহা, একই, সেম। তো আমি কখন কোনটা ব্যবহার করব, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে হয়। তো এটা নিয়ে আমি পরে কথা বলবো। আমি একটু ডাইরেক্ট ওই টেবিলের কাছে চলে আসি, তারপর আমি প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাই। এখানে দেখেন দেওয়া আছে সাবজেক্ট। এবার পারফেক্ট টেন্স গুলোর স্ট্রাকচার কেমন? মেইন ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভি থ্রি একটা ফর্ম আছে ভার্বের, কনজুগেশন অফ ভার্বের ভিতর, সেটা বসে ডান, ডু, ডিড, ডান, তাই না? প্লে, প্লে, প্লেট, প্লে, প্লেট, প্লেট, ওয়াশ, ওয়াশড, ওয়াশড, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, বাই, বট, বট, সেল, সোল্ড, সোল্ড, সিং, স্যাং, সাং, হ্যাঁ, এরকম হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ এর ব্যবহার হয়। হ্যাজটা কখন বসে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ। উইল হ্যাভ, যেমন মনে করেন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছি। যদি বলি হি, তখন হয় হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। এবার আমি পাস্ট পারফেক্ট টেন্সের কথাটা যদি বলি, যেমন হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, এর বাংলা অর্থ সে কাজটা করেছিল। এখন সত্যি কথা বলতে পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না বেশি, এর কারণ হচ্ছে পাস্ট পারফেক্টের যে বাংলা অর্থটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। মনে করেন আমি যদি বলি উই প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। উই হ্যাড প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি এই হ্যাডটা বাদ দেন, বাদ দিয়ে যদি বলেন যে উই প্লেড ক্রিকেট, এর মানেও আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন ইউ হ্যাড ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে, আপনি হ্যাডটা বাদ দিয়ে যদি বলেন যে ইউ ওয়াচ টিভি, তার মানেও আবার তুমি টিভি দেখেছিলে। অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ যা, পাস্ট পারফেক্ট টেন্সের সেটাই, সেম অর্থ দেয়। এই জন্য পাস্ট পারফেক্টের ব্যবহার তেমন হয় না। মানে এই পাস্ট পারফেক্ট গুলো যদি ব্যবহার করতে হয়, যদি লিখতে হয়, স্পেসিফিক ভাবে কিভাবে লেখা হয়? দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজ, মানে দুটো কাজ সংগঠিত হয়, দুটোই অতীতে। যে কাজটা বেশি অতীতে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা লেখা হয়, যেটা একটু পরে ঘটে সেটাকে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট দ্বারা লেখা হয়। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। দুটো কাজ হয়, একটা ডাক্তার আসলো, একটা রোগী মারা গেল। এখন কোনটা আগে ঘটলো? যেটা বেশি আগে ঘটে সেইটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। হ্যাঁ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য ডক্টর এটা সাবজেক্ট, কেম এটা ভার্ব, এটা পাস্ট সিম্পল টেন্সের ক্লজ। আর দ্য পেশেন্ট হ্যাড ডাইড যেটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্লজ। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এর সেন্টেন্স লিখতে গেলে এরকম দুটো ক্লজ ব্যবহার করে লিখতে হয়। তাছাড়া এটা একা একা ওইভাবে লেখা হয় না, কারণ পাস্ট পারফেক্টে যে অর্থটা আসে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েই সেই অর্থটা প্রকাশ করা যায়। তো যাই হোক, এটা নিয়ে আমি পরে আরো ডিটেলসে কথা বলবো। এবার দেখেন ফিউচার পারফেক্ট, উইল হ্যাভ প্লাস ভি থ্রি। এইটা মূলত কি জানেন? ভবিষ্যতে কোন একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের ভিতর হয়ে যাবে, এটা অনুমান করা হয়, সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। বলেন তো আমি কি বললাম? ভবিষ্যতে কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের ভিতর সম্পন্ন হয়ে যাবে, এটা অনুমান করা হলে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। ইউ উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করে থাকবে, করে ফেলবে। ইউ উইল হ্যাভ প্লেড ক্রিকেট, তুমি ক্রিকেট খেলে থাকবে। প্র্যাকটিক্যালি বলি, মনে করেন আপনি এখন বাইরে আছেন, বাসা থেকে বাইরে মার্কেটে আছেন, আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি নামবে, আপনি বাসায় ব্যাক করবেন বাজার থেকে। তো আপনি বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, আবার বাসায় আসার পর বৃষ্টি হতে পারে। এখন আপনি অনুমান করে এই কথাটা বলছেন যে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বাসায় পৌঁছে যাব, পৌঁছে থাকবো। উই উইল হ্যাভ রিচড হোম, উইল হ্যাভ প্লাস বি থ্রি, বিফোর রেইন। সো এইটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স, অনুমান করা হয়। তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন, হয়তো শুনে ফেলবে, শুনে থাকবে, এরকম। দে উইল হ্যাভ সোল্ড দ্য ব্যাগ উইদিন দিস মান, তারা এই ব্যাগগুলো এই মাসের ভিতর বিক্রি করে ফেলবে, বিক্রি করে থাকবে, হয়তো বিক্রি হয়ে যাবে। এটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, কন্টিনিউয়াস মানে চলমান। পারফেক্ট কন্টিনিউয়াসটা কি জানেন? দীর্ঘদিন ধরে কোনো কাজ চলমান, পিরিয়ড অফ টাইম বোঝায়। তো সেটা আমি পরে দেখাচ্ছি। আমি একটু একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। গত ক্লাসে আমি এটা আপনাদেরকে বলেছিলাম, একটু বোঝার চেষ্টা করেন, এটা খুবই দরকার। একটা পার্টিকুলার ভার্ব দিয়ে আমি টেন্স গুলো লিখবো। মনে করেন হি ড্রাইভস আ কার, এই যে বাক্যটা, এটা কোন টেন্সের বাক্য? প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি হি ড্রোভ এ কার,
এটার বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ এ কার, হি উইল ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালাবে। তাহলে সাবজেক্ট কে হি, অবজেক্ট কে এ কার। কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনটা কিভাবে হচ্ছে? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, এর অর্থ কি? সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে। আমি যদি বলি হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল, সে একটা গাড়ি চালাচ্ছিল। আমি যদি বলি হি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, উইল বি ড্রাইভিং, DRIVING, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে, ডি অবস্থা, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। আমার কিন্তু 3টা কন্টিনিউয়াস টেন্স লেখা হয়ে গেছে, টোটাল 6টা টেন্স শেষ। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন আ কার, এর অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি, আমি আরেকটা সেন্টেন্স একটু লিখি, হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, আমার কথা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এখানে টোটাল 10টা সেন্টেন্স লিখছি। পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা আমি আর লিখি নাই, কারণ ওই হ্যাজ এর জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। ওই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে নেক্সট ক্লাসে ইন ডিটেলস আমি বলবো। আজকের ক্লাসে যেটা বলতেছি সেটা একটু ফোকাস করেন প্লিজ, আই এম রিকোয়েস্টিং টু ইউ অল। এই যে বাক্যগুলো আমি লিখলাম, এই বাক্যগুলো আপনারা দেখেন, বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়েছে? ভিতরে ভার্বে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের কিন্তু পরিবর্তন হয়েছে। এই সবগুলো সেন্টেন্স আমি একটাই মেইন ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে কি? ড্রাইভ মানে আমরা জানি চালানো। এখন দেখেন, আমরা কি শুধু এইভাবে সেন্টেন্স তৈরি করে বসে থাকবো? না, একটা সেন্টেন্স বা বাক্যকে আপনার নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, WH ওয়ার্ড অ্যাড করতে হবে, যেটা একটু আগে দেখালাম আমি আপনাদের, ড্রিল করা যেটাকে বলা হয়। এখন এটা আপনি কিভাবে করবেন? মনে রাখবেন, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে না, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 12টা টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, হেল্পিং ভার্ব থাকে, তারপরে গিয়ে মেইন ভার্ব থাকে। 2টা টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, আর পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। এখানে সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম থাকে। এই কথাটা আমি কেন বলছি? এর কারণ হচ্ছে, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। হেল্পিং বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, আপনি মেইন ভার্বের সাথে নট বসাতে পারবেন না। এর জন্য এখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এর ব্যবহার করা হয়। আমরা জানি ডু মানে করা, কিন্তু যখন এগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন এই ভার্বগুলো কোনো অর্থ দেয় না। মনে করেন প্রথমটাই নেই, দ্বিতীয়টাতেও নেই। কি নেই? অক্সিলারি ভার্ব নেই। বাকি সবগুলো সেন্টেন্সে দেখেন, এই উইলটা হেল্পিং ভার্ব, এই ড্রাইভটা মেইন ভার্ব, ইজটা হেল্পিং ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, ওয়াজটা হেল্পিং ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, উইল বিটা হেল্পিং ভার্ব, ড্রাইভিংটা মেইন ভার্ব, হ্যাজটা হেল্পিং ভার্ব, ড্রিভেনটা মেইন ভার্ব। এটাকে অনেকে ড্রাইভেন বলে, এটা ড্রিভেন। সো এই অন্য সবগুলো টেন্সে, 12টা টেন্সের ভিতরে 10টাতেই অক্সিলারি ভার্ব আছে, তারপরে গিয়ে মেইন ভার্ব। কিন্তু প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। তাহলে যেটাই আছে আমরা যদি সেটা দিয়ে একটু করি, যেমন মনে করেন এই যে হি উইল ড্রাইভ এ কার, এইটার নেগেটিভ কি? যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, সেই সেন্টেন্সের ভিতর, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতর যে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হয়। যেমন হি, এই উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যেতে পারে। হি ওন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। সে কি গাড়ি চালাবে? তখন কি হবে? উইল হি ড্রাইভ এ কার, উইল হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালাবে না? তখন কি হবে? ওন্ট হি ড্রাইভ এ কার, ওন্ট হি ড্রাইভ এ কার। এবার এই দুটো হচ্ছে কি?
ইয়েস নো কোশ্চেন। এবার আমি যদি বলি যে ওয়ার উইল ই ড্রাইভ এ কার, জাস্ট এর আগে যদি ডাবল ইউএইচ ওয়ার্ড বসান তাহলে ডাবল ইউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। সে কোথায় গাড়ি চালাবে? ওয়াই উইল ই ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে? ওয়েন উইল ই ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে? হাউ উইল ই ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে? আবার আমি যদি বলি যে ওয়ার ওয়ন্ট ই ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালাবে না? ওয়েন ওয়ন্ট ই ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে না? হাউ ওয়ন্ট ই ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে না? ওয়াই ওয়ন্ট ই ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে না? সো এইভাবে যে কোনো সেন্টেন্সকে আপনি নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে পারবেন। এই প্র্যাকটিসটা কতটা গুরুত্বপূর্ণ আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের, এইখান থেকে হয়তো বুঝতে পারবেন না। এবার দেখেন, হি ইজ ড্রাইভিং এ কার, তাহলে কি হবে এটা? হি ইজন্ট, DRIVI ইজন্ট ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছে না, সে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে না। সে কি একটি গাড়ি চালাচ্ছে? ইজ হি, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টে আগে আসবে, এখানে কিন্তু কোনো নট হবে না। ইজ হি ড্রাইভিং এ কার, ইজ হি ড্রাইভিং এ কার, সে কি একটি গাড়ি চালাচ্ছে? সে কি একটি গাড়ি চালাচ্ছে না, তখন কি হবে? ইজন্ট হি ড্রাইভিং এ কার, ইজন্ট হি, DRIVING, ইজন্ট হি ড্রাইভিং এ কার। হ্যাঁ, এবার সে কোথায় গাড়ি চালাচ্ছে? জাস্ট ওয়ার ইজ হি ড্রাইভিং এ কার, সে কেন গাড়ি চালাচ্ছে? ওয়াই ইজ হি ড্রাইভিং এ কার, সে কখন গাড়ি চালাচ্ছে না? ওয়েন ইজন্ট হি ড্রাইভিং এ কার। মানে আপনি যে ডাবল ইউএইচ ওয়ার্ড বসাবেন সেভাবে সেন্টেন্স হবে। এটা যদি করি, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে, তাহলে আমার এটা নেগেটিভ কি? দেখেন, হি হ্যাজন্ট অর্থাৎ হ্যাজ নট ড্রিভেন আ কার, ড্রিভেন আ কার, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছে? অর্থাৎ হ্যাজ হি ড্রিভেন এ কার, হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কি গাড়ি চালায়নি? হাজন্ট হি ড্রিভেন আ কার, সে সে কি গাড়ি চালায়নি? হাজন্ট হি ড্রিভেন এ কার। এবার আমি যদি বলি সে কোথায় গাড়ি চালিয়েছে, ওয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কখন গাড়ি চালিয়েছে? ওয়েন হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছে? হাউ হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কেন গাড়ি চালিয়েছে? হোয়াই হ্যাজ হি ড্রিভেন এ কার, সে কেন গাড়ি চালায়নি? হোয়াই হ্যাজন্ট হি ড্রিভেন এ কার। সো এইভাবে আপনারা কিন্তু বাকি সব সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারেন। আর এই দুইটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ, পাস্ট টেন্সে ডিড, যে সাবজেক্টই হোক ডিড বসবে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে। তো সাবজেক্ট থার্ড পারসন হলে ডাস, সাবজেক্ট থার্ড পারসন হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস, অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও না। আর নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে ডাস, আদারওয়াইজ ডু। ইউ, উই, দে, অন্য পার্সনের ক্ষেত্রে ডু। তাহলে দেখেন, হি ডাজন্ট, এটা তো করেছে একবার, ড্রাইভ এ কার, সে গাড়ি চালায় না। সে কি গাড়ি চালায়? কি হবে? ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়? সে কি গাড়ি চালায় না, তখন কি হবে? ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সো এই হচ্ছে মূলত বিষয়। বাকি সবগুলো টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে, বাট এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে না, বিদায় ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। দেখেন, হি ড্রোভ এ কার, পাস্ট টেন্সের স্ট্রাকচার সব থেকে কঠিন, 12টা টেন্সের ভিতর সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট করে, সব থেকে বেশি প্রবলেম তৈরি করে এই পাস্ট ইনডিফিনিট টেন্স। এর কারণও আছে। এই দেখেন, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি নেগেটিভ করি, হি ডিডন্ট, ডিড নট, ডিড কি ডু এর পাস্ট ফর্ম, অলরেডি একটা পাস্ট ফর্মের ভার্ব বসে যায়, এই জন্য এই ড্রোভ আর থাকবে না, এটা বেস ফর্মে চলে আসবে। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার, সে গাড়ি চালায়নি, হি ডিডেন্ট ড্রাইভ এ কার। সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার। হ্যাঁ, সে কি গাড়ি চালায়নি, সে কি গাড়ি চালায়নি, তখন কি হবে? ডিড এর ব্যবহার করলে আর মেইন ভার্বে কিন্তু পাস্ট ফর্ম থাকবে না, পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম অনলি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকবে। সো ডিডন্ট হি ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায়নি? এবার দেখেন, সে কোথায় গাড়ি চালিয়েছিল? ওয়াই আর ডিড হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিড হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়নি? ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ এ কার। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। আপনাদের এটা করতে হবে, আপনারা যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ইংলিশে এক্সপার্ট হতে চান, প্রফেশনাল হতে চান, এর কোনো ব্যত্যয় নেই। মানে শুধু আমরা টেন্স বা স্ট্রাকচার শিখে বসে থাকবো না, এটা ড্রিল প্র্যাকটিস করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, সত্যি কথা বলতে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখি খুঁজে পাই কিনা, আমাকে 2 মিনিট একটু টাইম দেন। আমার এখানে আগে ছিল, আমি আগে এই প্র্যাকটিসটা করাতাম। এটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারি, তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা ইফেক্টিভ, কতটা ইনফরমেটিভ, কতটা গুরুত্বপূর্ণ, বা কতটা বেশি ইম্পর্টেন্ট এই ড্রিলটা প্র্যাকটিস করা। দেখি আমি পাই কিনা, আমাকে একটু টাইম দেন। এটা যে কোথায় ছিল, আমি আগে এই এই বিষয়গুলো অনেক বেশি প্র্যাকটিস করিয়েছি বা দেখিয়েছি।
জাস্ট ওয়েট এ মিনিট, একটু টাইম দেন, আমি হয়তো পাবো। আমি তাহলে মানে কিছু বাংলা সেন্টেন্স আমি আপনাদেরকে দেখাবো। মানে এই সেন্টেন্স গুলো এমন ভাবে আমি সাজিয়েছি বা অর্গানাইজ করেছি, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে জাস্ট এই প্র্যাকটিসটা করার মাধ্যমে, একটা ফাইল প্র্যাকটিস করার মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা যেতে পারে। জাস্ট একটা ফাইল প্র্যাকটিস করলেই এনাফ। আমি আপনাদের এটা পাঠিয়েও দিব। এখানে পাবো, জাস্ট একটু আমাকে সময় দেন, আমি দেখাচ্ছি, আমি পাবো। তো যে কথাটা বলছি, যে এই যে স্ট্রাকচার গুলো আমি দেখতেছি বা আমি এখন আপনাদের ড্রিলটা দেখাবো, এইটা শুধু এতটুকু শিখে রাখলে হবে না। এই জায়গা থেকে আমাদের আবার যেখানে যেতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি এগুলোকে কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করতে হবে। আমি আবারও বলছি, প্র্যাকটিক্যালি কনভারসেশন বা স্পিকিং এ এই প্রত্যেকটা বিষয়কে আমাদের অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে করব আপনারা দেখলে বুঝতে পারবেন। আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদা ভাবে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করা দেখাবো, প্রত্যেকটা টেন্সকে। জাস্ট এক মিনিট, আমি চলে আসছি প্রায়। ধারাবাহিক ভাবে না গেলে ওই বিষয়টা ইয়ে হয়ে যায়। আচ্ছা, একটা মিনিট, জাস্ট একটু সময় দিন। কারণ এই প্র্যাকটিসটা সত্যিকার অর্থে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা না, জাস্ট একটু সময় দেন, আমি দেখাচ্ছি। আমি যদি আজকে না পাই, আমি নেক্সট ক্লাসে দেখাবো অবশ্যই আপনাদের। এটা তো থাকার কথা, কারণ এই ড্রিল প্র্যাকটিসটা আমি বারবার করাইছি। আমি পেয়েছি। তো দেখেন, এই জায়গাটাতে আপনারা একটু ফোকাস করার চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন। এখানে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, খুবই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। পেয়েছি, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো কিভাবে ট্রান্সলেট করবেন বা কিভাবে ট্রান্সলেট করতে হয়। এখানে শুরুতে আমি যেটা দিয়েছিলাম এই ড্রিল প্র্যাকটিসের, 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব, অর্থাৎ টেন্স, মডাল, সেমি মডাল দিয়ে প্র্যাকটিস করতে হবে একটা ভার্বকে দিয়ে। এইবার যেটা, সেটা হচ্ছে, একটু ওয়েট করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, সবগুলো টেন্সের আছে। এই যে দেখেন, সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে আমরা প্র্যাকটিস করব। যেমন এখানে কয়েকটি ভার্ব আছে, ব্রেক মানে ভাঙা, স্টেল মানে চুরি করা, ফল মানে পড়া, মিট মানে দেখা করা, গিভ মানে দেওয়া, স্পিক মানে বলা, ক্যাচ মানে ধরা, ক্লাইম্ব মানে ওঠা। এই ভার্বগুলোর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। এখানে পাস্ট টেন্সের উপর 50টা সেন্টেন্স দেওয়া আছে। এই 50টা সেন্টেন্স আপনি যদি একদমে, এক নিঃশ্বাসে ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারেন, বিশ্বাস করেন জীবনে কোনোদিন পাস্ট টেন্সের ব্যবহার নিয়ে আপনার প্রবলেম হবে না, কখনোই না। ইনস্ট্যান্টলি যে ধরনের কথা আপনি ব্রেন দিয়ে জেনারেট করবেন, আপনি ইংলিশে বলতে পারবেন। যেমন মানে সবকিছু চেঞ্জ করেছি আমি, সাবজেক্টও চেঞ্জ করেছি, ভার্বের চেঞ্জ করেছি, অবজেক্টেরও চেঞ্জ করেছি প্রত্যেকটা জায়গায়। যেমন সে একটি গ্লাস ভেঙেছিল, বলেন তো ইংলিশ কি? হি
ব্রোক আ গ্লাস, ব্রেকের পাস ফ্রম ব্রোক। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? জানেন কি হবে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি। আই ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? দেখেন, তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস। তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট রহিম ইয়েস্টারডে? ডিড ইউ মিট রহিম ইয়েস্টারডে? আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি। আই ডিডেন্ট মিট রহিম ইয়েস্টারডে। এখানে উইথ হবে না, মিটের পর উইথ আসে না। তুমি রহিমের সাথে কোথায় দেখা করেছিলে? ওয়ার ডিড ইউ মিট রহিম ইয়েস্টারডে? আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। আই মেট রহিম ইন দ্য এয়ারপোর্ট। আই মেট, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মেট, MET, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলেই V2। এই দেখেন, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? বলেন তো ইংলিশ কি হবে? দেখেন, বোঝার চেষ্টা করেন। ডিড ইউ, ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? ইয়েস্টারডে, ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? বলছে আমি গতকাল বাজারে যাইনি, তাহলে এটা কি হবে? আই ডিডন্ট, আই ডিডন্ট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। ইয়েস্টারডে, আমি বাজারে যাইনি। এবার বলছে তুমি গতকাল কেন বাজারে যাওনি? তাহলে এটা কি হবে? যে ওয়াই ডিডন্ট, ওয়াই ডিডন্ট ইউ, ওয়াই ডিডন্ট ইউ। হ্যাঁ, আমি এগুলো এভাবে লিখি না, এক টানে আপনাকে বলতে হবে। ওয়াই ডিডন্ট ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? কেন তুমি বাজারে যাওনি? তাহলে দেখেন, সে কি গাছ থেকে পড়ে গিয়েছিল? ডিড হি ফল ফ্রম দ্য ট্রি? ডিড হি ফল ফ্রম দ্য ট্রি? সে গাছ থেকে পড়ে গিয়েছিল। হি ফেল ফ্রম দ্য ট্রি। এই ফলের পাস্ট ফর্ম ফেল। এটা যদি আপনি না জানেন, এই বাক্যের ইংলিশ কিন্তু আপনি করতে পারবেন না। সে কেন গাছে উঠেছিল? ওয়াই ডিড হি ক্লাইম্ব দ্য ট্রি? ওই যে ক্লাইম্ব একটা ভার্ব ছিল না, মানে ওঠা। মানে আমরা সারা জীবন ওই ইট মানে খাওয়া, ড্রাইভ মানে চালানো, রাইট মানে লেখা, রিড মানে পড়া, এই ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করি না। এটা করলে হবে না। নতুন নতুন ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার করা আপনাকে শিখতে হবে। সে ফল খাওয়ার জন্য গাছে উঠেছিল। হি ক্লাইম্বড দ্য ট্রি টু গেট ফ্রুটস। সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? ডিড হি স্টেল ইউর মোবাইল ইয়েস্টারডে? চুরি করা ইংরেজি কি? স্টেল। এই নতুন ভার্বের ব্যবহার শিখতে হবে। সে গতকাল আমার মোবাইলটি চুরি করেছিল। হি স্টোল মাই মোবাইল ইয়েস্টারডে। সে কখন তোমার মোবাইলটি চুরি করেছিল? হোয়েন ডিড হি স্টেল ইউর মোবাইল? হি স্টোল মাই মোবাইল ইন দ্য ইভিনিং ইয়েস্টারডে। সে কিভাবে তোমার মোবাইলটি চুরি করেছিল? হাউ ডিড হি স্টেল ইউর মোবাইল? তুমি রানীকে গতকাল একটি গোলাপ দিয়েছিলে। এখানে তুমি কি হবে? অর্থাৎ ডিড ইউ গিভ আ রোজ টু রানী ইয়েস্টারডে? আমি রানীকে একটি গোলাপ দিয়েছিলাম। ইয়েস, আই গেভ আ রোজ টু রানী ইয়েস্টারডে। অর্থাৎ ডিড ইউ গিভ, আই গেভ। তুমি কখন গোলাপ দিয়েছিলে? ওয়েন ডিড ইউ গিভ? আমি রানীকে সন্ধ্যায় গোলাপ দিয়েছিলাম। আই গেভ আর রোজ টু রানী ইন দ্য ইভিনিং। তোমরা কোথায় দেখা করেছিলে? ওয়ার ডিড ইউ মিট? আমরা পার্কে দেখা করেছিলাম। উই মেট ইন দ্য পার্ক। তোমরা কেন দেখা করেছিলে? ওয়াই ডিড ইউ মিট? আমরা কিছু কথা বলার জন্য দেখা করেছিলাম। উই মেট ফর টকিং সামথিং, ইউ ক্যান সে দ্যাট। তুমি রানীর সাথে কি ইংরেজিতে কথা বলেছিলে? ডিড ইউ স্পিক ইন ইংলিশ উইথ রানী? আমি রানীর সাথে ইংরেজিতে কথা বলেছিলাম। আই স্পোক ইন ইংলিশ উইথ রানী। অর্থাৎ কোশ্চেন করলে মেইন ভার্বটা বেস ফর্মে হয়, ডিড দিয়ে কোশ্চেন করতে হয়। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন হবে, মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। সো এই যে ড্রিলটা, এটা প্রত্যেকটা টেন্সের উপর আছে। এটা দেখেন প্রেজেন্ট সিম্পলের উপর। তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? হাউ লং ডু ইউ রান অন দ্য ফিল্ড এভরিডে? আমি 1 ঘন্টা দৌড়াই। আই রান ফর 1 আওয়ার। তুমি কেন প্রতিদিন দৌড়াও? ওয়াই ডু ইউ রান এভরিডে? আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। আই রান টু কিপ ফিট মাই বডি। তুমি কখন দৌড়াও? ওয়েন ডু ইউ রান? আমি সকালে দৌড়াই। আই রান ইন দ্য মর্নিং। রহিম কি তোমার সাথে মাঠে দৌড়াতে যায়? এটা কি হবে জানেন? এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ ডাজ রহিম গো টু রান উইথ ইউ? ডাজ রহিম গো, ডাজ রহিম গো, তারপর টু রান উইথ ইউ। রহিম আমার সাথে দৌড়াতে যায় না। রহিম ডাজেন্ট গো টু রান উইথ মি। রহিম তোমার সাথে কেন যায় না? ওয়াই ডাজ, ওয়াই ডাজেন্ট রহিম গো উইথ ইউ? ওয়াই ডাজেন্ট রহিম গো উইথ ইউ? রহিম সকালে বই পড়ে। রহিম রিডস, রিডের সাথে এস হবে, বুক ইন দ্য মর্নিং। তুমি সকালে বই পড়ো না? ডোন্ট ইউ বুক, সরি, ডোন্ট ইউ রিড বুক ইন দ্য মর্নিং? ডোন্ট ইউ রিড বুক ইন দ্য মর্নিং? আমি সন্ধ্যায় বই পড়ি। আই রিড বুক ইন দ্য ইভিনিং। আই রিড বুক ইন দ্য ইভিনিং। সো দেখছেন, মানে অ্যাফার্মেটিভ আছে,
নেগেটিভ আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ আছে, থার্ড পার্সন সাবজেক্ট আছে, আবার সেকেন্ড পার্সন সাবজেক্টের সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন আছে। তো আপনি একবার ভেবে দেখেন আপনি কয়টা সেন্টেন্স এখান থেকে ইনস্ট্যান্টলি ট্রান্সলেট করতে পারবেন। যদি আপনি না পারেন তাহলে মনে রাখেন আপনি ইংলিশে দুর্বল। আপনাকে ওই যে ড্রিল প্র্যাকটিস করতে বলছি ওই প্র্যাকটিসটা করে আসতেই হবে। এগুলো একবার দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স ডে টু ডে লাইফে, বাংলায়, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন কনভারসেশনে এই ধরনের সেন্টেন্স গুলো কিন্তু আমরা বলে থাকি, আমরা প্র্যাকটিস করে থাকি। ইংলিশে কতজন পারি? পারি না। কেন? জাস্ট রিয়েল লাইফ প্র্যাকটিসের অভাবে। এই জন্য আমি বারবার বলি আমি যেটাই শেখাই না কেন, রুলস হোক, স্ট্রাকচার হোক, গ্রামার হোক, সেটাকে আমি প্র্যাকটিক্যাল লাইফে যাতে করে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইউজ করতে পারেন, সেভাবে আমি শেখাই দিই। প্রচুর সেন্টেন্স আছে এখানে, অনেক সেন্টেন্স। আপনি একটা সেন্টেন্স আপনি ট্রান্সলেট করার চেষ্টা করে দেখেন আপনি কোনটা পারবেন। তুমি কি গাড়িটি বিক্রি করবে? উইল ইউ সেল দ্য কার? আমি গাড়িটি বিক্রি করব না। আই ওন্ট সেল দ্য কার। তুমি কেন বিক্রি করবে না? ওয়াই ওন্ট ইউ সেল দ্য কার? আমার গাড়িটি রহিম কিনবে। মাই কার, সরি, রহিম উইল বাই মাই কার। এজন্য আপনার কাছে বিক্রি করবো না। ফর দ্যাট রিজন আই উইল নট সেল দিস কার টু ইউ। আই উইল নট সেল দিস কার টু ইউ। রহিম কবে তোমার গাড়িটি কিনবে? ওয়েন উইল রহিম, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, অর্থাৎ ওয়েন উইল রহিম বাই ইয়োর কার। ওয়েন উইল রহিম বাই ইয়োর কার, আগামীকাল কিনবে। রহিম উইল বাই মাই কার টুমোরো। আমি যদি রহিমের থেকে বেশি। সো এই যে সেন্টেন্স গুলো আপনি ভাবেন কতটা প্র্যাকটিক্যাল, কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স আমি এখানে দিয়েছি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এইবার দেখবেন আরো কি আছে আমার এখানে। এই টেন্সের উপর বেসড করে, টেন্সের ফাংশনের উপর বেসড করে, এই দেখেন আমি আপনাদের কয়েকটা বিষয়ের উপরে এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আমি যেটা বলছি যে আমরা শুধু রুলস আর স্ট্রাকচার শিখে বসে থাকবো না, আমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ভিতরে যাব, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করার চেষ্টা করব। কারণ প্র্যাকটিক্যালি যদি আপনি বিষয়গুলোকে না দেখেন, প্র্যাকটিক্যালি যদি বিষয়গুলোকে ডেভেলপ না করেন, কখনোই এই ল্যাঙ্গুয়েজ ভালোভাবে শিখতে পারবেন না। দেখেন এরপরে আমরা কি করব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রত্যেকটা টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার শেখার পর এই টেন্স গুলো দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনভারসেশন বা স্পিকিং প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার কোনো আল্টারনেটিভ ওয়ে নাই, কোনো আল্টারনেটিভ উপায় নাই। প্রচুর পরিমাণে সেন্টেন্স আপনাকে কনভারসেশনের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। কনভারসেশনের মাধ্যমে, আচ্ছা পাওয়ার পয়েন্ট থেকে আপনারা বুঝবেন না, আমি ইয়ে বের করি, ওয়ার্ড ফাইলটা দেখেন। এই দেখেন, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন এখানে টেন্স আছে, আমার সিম্পল টেন্সের ব্যবহারগুলো আমি শেখালাম। আমার কথাটা বোঝেন, সবগুলো টেন্স কিভাবে হয়ে থাকে, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ হয়, আমি সবকিছু এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখানোর পর আমার মেইন যে কাজটা, আমার অলওয়েজ ফোকাসটা কোথায় রাখতে হবে? ফোকাসটা রাখতে হবে এই জায়গাটাতে। এই দেখেন, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, ইনডিফিনিট বা সিম্পল টেন্স ব্যবহার করে প্র্যাকটিক্যাল ডায়লগ। যেমন দুই বন্ধুর ভিতর কথোপকথন হচ্ছে, আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকি, এই প্র্যাকটিক্যাল জায়গাটাতে আপনি আসেন, দেখবেন আপনি দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন। যেমন বলছে সিন ওয়ান, ডেইলি হ্যাবিটস, প্রেজেন্ট সিম্পল টেন্স। রাজীব এবং সুমন দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। তো রাজীব বলছে, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোশ্চেন করতে গেলে ডু ভার্বের ব্যবহার করতে হবে, সাবজেক্ট ইউ আছে। এবার বলছে ইয়েস আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। এখানে ডাজ কেন? সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার, ব্রাদার। বলছে ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি নিয়মিত ব্যায়াম করে? সে কি নিয়মিত ব্যায়াম করে? বলছে নো, হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি। আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। দেখছেন? এবার দেখেন পাস্ট টেন্স নিয়ে বলছে মিনা তার বন্ধু রিনাকে গতকালের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করছে। মিনা বলছে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? মানে পাস্ট টেন্সের যখন ইন্টারোগেটিভ হবে, ডিড দিয়ে শুরু হবে, মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে থাকবে। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? রিনা বলছে নো, আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। মিনা বলছে ওয়াই, ডিড ইউ ফিল সিক? তুমি কি অসুস্থ ছিলে? বলছে ইয়েস আই হ্যাড আ ফেভার, বাট আই ডিডন্ট টেক মেডিসিন অ্যাট নাইট। কিন্তু আমি রাতে ওষুধ নেইনি। দেখেন, বোঝার চেষ্টা করেন, আই ডিডন্ট গো, আই ওয়েন্ট।
অর্থাৎ অ্যাফার্মেটিভে V2, নেগেটিভ বা ইন্টারোগেটিভে V1। কোথায়? পাস্ট টেন্সে। ফিউচার টেন্স দেখেন, আকাশ ও বিকাশ আগামীকালের পরিকল্পনা করছে। আকাশ বলছে উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো, তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? বিকাশ বলছে নো, আই ওন্ট প্লে ক্রিকেট, আই উইল গো টু দ্য মার্কেট, আমি খেলবো না, আমি বাজারে যাব। আকাশ বলছে উইল ইউর ফাদার গো উইথ ইউ, তোমার বাবা কি তোমার সাথে যাবে? বলছে ইয়েস হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন, সে আমার সাথে যাবে, আমরা একটা নতুন ফোন কিনবো। তাহলে দেখছেন প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কনভারসেশন। সেই ধরনের কনভারসেশন অনেক আছে, অনেক, যেটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন ডায়লগ, বিজনেস টক, ভার্ব হচ্ছে সেল। রফিক এবং শফিক তাদের দোকান নিয়ে কথা বলছে। রফিক বলছে যে ডু ইউ সেল ল্যাপটপস ইন ইউর শপ, তুমি কি তোমার দোকানে ল্যাপটপ বিক্রি করো? শফিক বলছে ইয়েস আই সেল ল্যাপটপস বাট আই ডোন্ট সেল মোবাইল ফোন, আমি ল্যাপটপ বিক্রি করি কিন্তু মোবাইল বিক্রি করি না। দেখছেন? ডিড ইউ সেল ইউর ওল্ড কম্পিউটার ইয়েস্টারডে, এবার পাস্ট টেন্সে, গতকাল কি তুমি তোমার পুরানো কম্পিউটারটি বিক্রি করেছিলে? বলছে নো আই ডিডন্ট সেল বাট মাই ব্রাদার সোল্ড ইট, আমার ভাই এটা বিক্রি করেছিল। অর্থাৎ অ্যাফার্মেটিভ যখন হবে আর কিন্তু সেল থাকবে না, সোল্ড হয়ে যাবে। দেখছেন? এবার কি বলছে যে উইল ইউ সেল দ্য নিউ মডেল নেক্সট উইক, তুমি কি আগামীকাল নতুন আগামী সপ্তাহে নতুন মডেল বিক্রি করবে? বলছে ইয়েস আই উইল সেল ইট পারফেক্টলি, আমি এটা পুরোদমে বিক্রি করব। দেখেন পিকনিক নিয়ে কথা বলছে দুই বন্ধু। রিনা বলছে ডিড ইউ ব্রিং দ্য ক্যামেরা, তুমি কি ক্যামেরাটি এনেছিলে? টিনা বলছে সরি আই ডিডেন্ট ব্রিং দ্য ক্যামেরা, আই ব্রট দ্য ফুড। তাহলে ব্রিং এর পাস্ট ফর্ম কি? ব্রট। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে তখন কিন্তু V2। আমরা এই জায়গাটাতেই ভুল করি, টাইম অনুযায়ী সঠিক ভার্বটাকে ইউজ করতে পারি না ইংলিশে কথা বলার ক্ষেত্রে। রিনা বলছে ইটস ওকে, উইল ইউ ব্রিং দ্য স্পিকার টুমোরো, তুমি কি আগামীকাল স্পিকারটি আনবে? টিনা বলছে নো আই ওন্ট ব্রিং দ্য স্পিকার, রাজীব উইল ব্রিং ইট, আমি এটা আনবো না, এটা রাজীব নিয়ে আসবে। রিনা বলছে ডু ইউ ব্রিং ওয়াটার বোতল এভরিডে, তুমি কি প্রতিদিন ওয়াটার বোতল নিয়ে আসো? ইয়েস আই ব্রিং ইট অলওয়েজ। তো আলাদা আলাদা নতুন নতুন ভার্ব দিয়ে এই কনভারসেশন গুলো এখানে দেওয়া আছে। এরপর কি আছে দেখবেন, এই প্রত্যেকটা টেন্স দিয়ে স্পিকিং প্র্যাকটিস, যেটা দেখলে এই দেখেন মানে কিভাবে টেন্স গুলো দিয়ে স্পিকিং প্র্যাকটিস করতে হয়। জাস্ট সিম্পল টেন্সের প্র্যাকটিসটা আপনি আজকে দেখেন, নেক্সট ক্লাসে কন্টিনিউয়াস টেন্স দেখবেন, তারপর পারফেক্ট টেন্স দেখবেন। দেখেন একটা টপিক, আপনারা কিভাবে ইংলিশে কথা বলবেন, কথা বলার ক্ষেত্রে আপনারা কেন আটকে যান, কোথায় প্রবলেমটা হয়, কিভাবে আপনি সেখান থেকে ওভারকাম করতে পারেন, খুব ভালোভাবে দেখেন। এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি। দেখেন টপিক হচ্ছে মাই উইকেন্ড, আমার ছুটির দিন। কথাটা বলছেন, এখানে তিনটা টেন্স আপনি ব্যবহার করবেন। আমি আবারও বলছি, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন বলেন তো? আমি যখন ইংলিশে কথা বলতে যাই, কার সাথে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, স্পিকিং করি, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে, টাইমকে রেখে আমরা এগোতে পারি না বা পারবো না, সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য বিভিন্ন টেন্সের ব্যবহার করতে হয়। বিভিন্ন টেন্স মানে কি? টাইমের পরিবর্তন, মানে হচ্ছে ভার্বের ফরম্যাট চেঞ্জ করতে হয়। যেমন দেখেন, মনে করেন আপনি যে ছুটির দিনটা পান, শুক্রবার অ্যাজ ইউজুয়াল আমাদের ছুটি থাকে, এই দিনটাতে আমরা কি করি? এটা আপনি বলবেন প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে। আপনি গত শুক্রবার কি করেছিলেন? এটা বলবেন পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্স দিয়ে। আপনার আগামী শুক্রবারে কি করার পরিকল্পনা আছে? এটা বলবেন ফিউচার সিম্পল দিয়ে। তাহলে এটা কিভাবে বলবো আমরা? ভার্বের চেঞ্জের মাধ্যমে। যেমন বলছে ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডেস, সাধারণত শুক্রবারে আমি দেরিতে ঘুম থেকে উঠি। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সময় কাটাই। বলছে লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু, গত শুক্রবার আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই স মেনি অ্যানিমালস দেয়ার, আমি সেখানে অনেক প্রাণী দেখেছিলাম। দেখছেন, সি থেকে স, গো থেকে ওয়েন্ট। বলছে নেক্সট ফ্রাইডে আই উইল গো টু ভিলেজ হোম, আই উইল মিট মাই গ্র্যান্ডমাদার, আগামী শুক্রবার আমি গ্রামের বাড়ি যাব, আমার দাদির সাথে দেখা করব। ইংলিশে কথা বলা কঠিন না, আমরা পারি না কেন জানেন? প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের অভাবে। এইবার দেখুন একটা ফুল প্রেজেন্টেশন কিভাবে আপনারা স্পিকিং করবেন। জাস্ট 10টা মিনিট আমাকে এখানে টাইম দেন, আপনি আজকের ক্লাস করে ইংলিশ স্পিকিং করতে পারবেন। এতটুকু বলতে পারে যদি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। দেখেন লজিক্যাল ফলো মেনটেন করতে হয় ইংলিশ স্পিকিং করতে গেলে, সেটা কি? আর এই কনভারসেশন গুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, প্রোনাউন্সিয়েশন কারেক্ট করার চেষ্টা করবেন সঠিকভাবে। মোটামুটি
প্রোনাউন্সিয়েশনকে একটা কারেক্ট শেপে না নিয়ে আসলে ইংলিশে ভালোভাবে কথা বলা যায় না। মনে করেন কি বলছে দেখেন, এখানে তিনটা সিম্পল টেন্স আপনি মেনটেন করেন। বলছে হাই এভরিওয়ান, টুডে I will talk about my weekend. Today I will talk about my weekend. Not I will, I'll. Talk, not talk, but talk. About, not about my weekend. Hi everyone. Today I will talk about my weekend. Usually I do not work on Friday. I wake up late and eat a special breakfast. I watch TV in the afternoon. However, last Friday was different, not different, different, different. I visited a historical place with my friends. I visited a historical place with my friends. This is the structure of past simple tense. We took many photos and ate biryani for lunch. Take থেকে took. আমরা অনেক ছবি তুলেছিলাম এবং লাঞ্চের জন্য বিরিয়ানি খেয়েছিলাম। উই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং। আমরা সন্ধ্যায় বাসায় ফিরেছিলাম। নেক্সট উইকেন্ড আই উইল স্টে অ্যাট হোম। আগামী ছুটির দিনে আমি বাড়িতে থাকবো। আই উইল ক্লিন মাই রুম অ্যান্ড উইল রিড এ স্টোরি বুক। আমার রুম পরিষ্কার করব এবং গল্পের বই পড়বো। আই উইল নট গো আউটসাইড। আমি বাইরে যাব না। এবার একবার ভেবে দেখেন তো, আপনি কি বলতে পারবেন না উইকেন্ড নিয়ে তিনটা টাইমের উপর, তিনটা টাইমকে মিক্সড করে একটা প্রেজেন্টেশন তৈরি করার? এই দেখেন, মনে করেন আমি এটা তো একবারই পড়লাম, আমি এই লেখাটা ঢেকে দিলাম, জাস্ট অন ক্যামেরায় আপনাদের সামনে আমি আসলাম। এবার আমি ওই লজিক্যাল ফ্লোটা বোঝার চেষ্টা করব। টপিক কি? মাই উইকেন্ড। আমার সাথে চেষ্টা করেন, প্র্যাকটিস করেন। আমরা পারি না, জাস্ট প্র্যাকটিস করি না তাই। আপনি একবার ইংলিশে কথা বলা শুরু করেন, আপনি বলতে পারবেন। আমরা পারি না, আবারও বলছি, আপনি কথা বলেন না তাই পারেন না। রুলস স্ট্রাকচার শিখতে থাকলে দিনের পর দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকে শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। তাহলে টপিক কি? মাই উইকেন্ড। এবার আপনি বলেন যে আপনি ইউজুয়ালি প্রতি উইকেন্ডে কি করেন। এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে কি বলছে? ইউজুয়ালি আই ডু নট ওয়েক আপ আর্লি ইন উইকেন্ডস। কি বলছে? যে সাধারণত ছুটির দিনে আমি দ্রুত ঘুম থেকে উঠি না। আই ওয়েক আপ লেট। আই eat a special breakfast in my weekend. I eat a special breakfast. বা আপনি বলতে পারেন I take a special breakfast in my weekend. In the afternoon, I watch TV. বিকালবেলা আমি টিভি দেখি ছুটির দিনে। এবার বলছে however, এই যে টাইমের পরিবর্তনটা কিভাবে হচ্ছে দেখেন। লাস্ট উইকেন্ড or লাস্ট ফ্রাইডে was different. My last Friday was different. আমার গত শুক্রবারটা ভিন্ন ছিল। I visited a historical place or a zoo, a remarkable place or কক্সেস বাজার সি বিচ। যে কোনো কিছু একটা মেনশন করেন, আপনার অ্যাক্টিভিটিস গুলো আপনি শেয়ার করেন। I took many photos and saw many animals there. ভার্ব গুলোকে ক্যাপচার করার চেষ্টা করেন। I took, take থেকে took many photos and saw many animals there. I enjoyed it a lot. শেষ। Next Friday, I will go to my village home. I will go to my village. I will meet my grandmother. I will talk with her. অথবা এখানে কি ছিল যে নেক্সট ফ্রাইডে I will not go outside. আমি বাইরে যাব না। I will clean my room. আমি আমার রুম পরিষ্কার করব। And will কুক সাম স্পেশাল ব্রেকফাস্ট। আপনার মতো করে আপনি বলেন। একবার আপনি ভাবেন তো আপনি বলতে পারবেন কিনা। সাবজেক্টকে আমি। এবার আপনি প্রতি শুক্রবার কি করেন অ্যাজ ইউজুয়াল, সেই ভার্ব গুলো, সেই অ্যাক্টিভিটিস গুলো আপনি নিয়ে আসেন। যে ইউজুয়ালি এভরি ফ্রাইডে আই ওয়েক আপ ইন লেট ফ্রম বেড। শেষ, একটা বাক্য শেষ। এরপর আপনি বলেন দেন আই টেক সাম স্পেশাল ব্রেকফাস্ট। দুইটা বাক্য শেষ। এরপর আপনি বলতে পারেন ইন দ্য আফটারনুন I try to hang out with my friends. আমি আমার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে বের হই বিকালবেলা ছুটির দিনটাতে। শেষ, আর বলতে হবে না। তিনটা সেন্টেন্স বলেন। এবার বলেন বাট লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফারেন্ট আর মাই লাস্ট উইকেন্ড ওয়াজ ডিফারেন্ট। এবার সেখানে আপনি কি করেছিলেন সেটা বলেন। I went for shopping with my husband, with my wife. আমি শপিং এ গেছিলাম আমার
স্ত্রীর সাথে বা স্বামীর সাথে। উই বট সো মেনি, you can say that we bought so many shirt, pant or other groceries, অনেক কিছু আপনি বলতে পারেন। Then we enjoyed the day, we enjoyed the day a lot. এভাবে পাস্ট টেন্সটাকে আপনি নিয়ে আসতে পারেন কি আপনার কথার ভিতর। দেখেন এবার টাইমে চেঞ্জ করেন, আবার চেঞ্জ করেন। নেক্সট ফ্রাইডে অর মাই নেক্সট উইকেন্ড, ইফ ইউ হ্যাভ এনি প্ল্যান ইউ ক্যান শেয়ার। এইভাবে কিভাবে শেয়ার করতে পারেন যে আই উইল গো টু মাই গ্র্যান্ড মাদার্স হোম, আই উইল মিট উইথ হার, we will talk about so many things. I hope it will be a enjoyable journey for me. So এইভাবে কিন্তু কথা বলা যায়। আমরা পারি না, জাস্ট সিকোয়েন্স মেনটেন করি না, কথা বলি না, বলার চেষ্টা করি না। তাই এবার দেখেন এখানে বলছে মাই বার্থডে সেলিব্রেশন। আপনাকে আমি কি বলছি যে তিনটা টেন্সকে আপনি মিক্সড করেন। যেমন এখানে বলছে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন। প্রেজেন্ট সিম্পল দিয়ে কি হচ্ছে, পাস্ট সিম্পল দিয়ে কি হচ্ছে, ফিউচার সিম্পল দিয়ে কি হচ্ছে। বলছে জেনারেলি I celebrate my birthday at home. My mother cooks special dishes. Last year, I celebrated it differently. My friend surprised me. Next year, I will arrange a big party. I will invite all my classmates. একটা ফুল প্রেজেন্টেশন দেখেন কি বলছে, দেখেন বোঝার চেষ্টা করেন, আপনি এইভাবে বলতে পারবেন। বলছে I love my birthday. Usually my parents give me gifts and I cut a cake in the evening. I feel very happy. এগুলো সব কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে আমি আমার জন্মদিন ভালোবাসি, সাধারণত আমার পিতামাতা আমাকে গিফট দেয়, আমি সন্ধ্যাবেলায় কেক কাটি, আমি এটা ভালোভাবে উপভোগ করি। লাস্ট ইয়ার, বাট লাস্ট ইয়ার আই ডিড নট সেলিব্রেট অ্যাট হোম। আমি এটা বাড়িতে পালন করিনি। আই ওয়েন্ট টু আ রেস্টুরেন্ট উইথ মাই কাজিন। আমি রেস্টুরেন্টে গেছিলাম আমার কাজিনের সাথে। মাই ফাদার বট মি আ বাইসাইকেল। আই এনজয়েড দ্য ডে ভেরি মাচ। পাস্ট টেন্সে শেষ। বলছে নেক্সট ইয়ার, আগামী বছর, আই উইল টার্ন 20। আমি 20 বছরে পড়বো। সো আই উইল থ্রু আ বিগ পার্টি। আমি একটা বড় পার্টি দিব। আই উইল অর্ডার আ লার্জ চকলেট কেক অ্যান্ড উই উইল ড্যান্স টুগেদার। আমি একটা বড় চকলেট কেক অর্ডার করব এবং আমরা একসাথে ড্যান্স করব। সো এই হচ্ছে আমার ফিউচার প্ল্যান। এইভাবে মানে টেন্সের পরিবর্তন করে ইংলিশে কথা বলা শেখেন, দেখবেন আপনি দ্রুত এক্সপার্ট হতে পারবেন। এটা দেখেন কি বলছে, শপিং নিয়ে। বোঝার চেষ্টা করেন কত সুন্দরভাবে তিনটা টেন্সকে মেনটেন করছে। দেখেন এইখান থেকে আপনি শুরু করেন না, কেন পারবেন না? শপিং ইজ মাই হবি। ইউজুয়ালি আই গো শপিং অনস আ মান্থ। সাধারণত আমি মাসে একবার শপিং এ যাই। আই চেক দ্য প্রাইস বিফোর আই বাই এনিথিং। যে কোনো কিছু কেনার আগে আমি প্রাইসটা চেক করি। আই প্রেফার কটন ক্লোথস। আমি কটনের কাপড় পছন্দ করি। বলছে ইয়েস্টারডে আই নিডেড আ শার্ট। আমার একটা শার্টের প্রয়োজন ছিল। সো আই ওয়েন্ট টু নিউ মার্কেট। আমি নিউ মার্কেটে গিয়েছিলাম। আই চোজ আ ব্ল্যাক শার্ট। দেখেন CHOOSE, চুজ এর পাস্ট ফর্ম চোজ। আমি একটা কালো শার্ট পছন্দ করেছিলাম, বাট আই ডিডন্ট বাই ইট বিকজ ইট ওয়াজ এক্সপেন্সিভ। কিন্তু আমি সেটা কিনিনি কারণ এটা দামি ছিল। লেটার আই বট আ ব্লু ওয়ান। তারপর আমি একটা ব্লু শার্ট কিনেছিলাম, বাই থেকে বট। এবার হচ্ছে টুমোরো মাই স্যালারি উইল কাম। আগামীকাল আমার স্যালারি আসবে। আই উইল গো টু দ্য মার্কেট এগেইন। আমি আবার বাজারে যাব। আই উইল বাই আ গিফট ফর মাই সিস্টার। আমার সিস্টারের জন্য, বোনের জন্য একটা গিফট কিনবো। আই হোপ শি উইল লাইক ইট। আশা করি সেটা পছন্দ করবে। দেখছেন, অনেকে বলে আপনার পেইড কোর্স ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। আমার প্যাসের প্রত্যেকটা স্টুডেন্টকে আমি স্পিকিং প্র্যাকটিস করাই এইভাবে। বিভিন্ন নতুন নতুন ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। এই দেখেন, আমি যদি বলি আপনার ইংরেজি শেখার জার্নি নিয়ে আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন। যেমন টপিকটা কেমন দেখেন, কত সুন্দরভাবে কথা বলছে। বলছে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই প্র্যাকটিস এভরিডে। জাস্ট এই দুইটা সেন্টেন্স আপনি বলেন না, বারবার বলেন আমি ইংরেজি শিখতে চাই, আমি প্রতিদিন প্র্যাকটিস করি। বলছে আই স্টার্টেড মাই জার্নি 2 ইয়ার্স এগো, 2 মান্থ এগো। আমি 2 মাস আগে আমার ইংরেজি শেখার জার্নিটা শুরু করেছিলাম। আই ডিড নট নো মেনি ওয়ার্ডস দেন। তখন আমি বেশি ওয়ার্ড জানতাম না। আই উইল স্পিক ফ্লুয়েন্টলি সুন। আমি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবো। আই উইল গেট আ গুড জব, ভালো একটা চাকরি পাবো। এখন দেখেন আপনার ইংরেজি শেখার জার্নি, এইটা নিয়ে আপনি ইংলিশে একটা প্রেজেন্টেশন দিবেন। কিভাবে দিবেন দেখেন, কত সুন্দর একটা প্রেজেন্টেশন, আপনি ইমাজিন করতে পারবেন না। আপনারা কিভাবে দিবেন জানেন? সাবজেক্টকে আমি, এবার ভার্ব গুলোর উপর ফোকাস করেন। এখানে কি কি ভার্বের ব্যবহার হয়েছে, ভার্ব গুলোকে আলাদা করে নিয়ে আসেন। বলছে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ। আই লার্ন 5 new words every day. আমি প্রতিদিন 5টা নতুন শব্দ শিখি। আই ওয়াচ ইংলিশ কার্টুনস অ্যান্ড লিসেন টু নিউজ। আমি ইংরেজি কার্টুন দেখি এবং খবর শুনি। তাহলে এখানে ভার্ব কি কি? লার্ন, ওয়াচ, লিসেন। ভার্ব কি? লার্ন, ওয়াচ, লিসেন। ভার্ব গুলোকে আলাদা করে ফেলেন। ভার্ব কি? লার্ন, ওয়াচ, লিসেন। বিফোর আই ফেয়ার্ড ইংলিশ। আগে আমি ইংরেজিতে ভয় পেতাম। আই ডিড নট স্পিক ইন পাবলিক। আমি মানুষের সামনে কথা বলতে পারতাম না, বলতাম না। লাস্ট মান্থ, গত মাসে, আই জয়েন্ড অ্যান অনলাইন কোর্স। আমি একটা অনলাইন কোর্সে জয়েন করেছিলাম। আই লার্নড মেনি গ্রামার রুলস দেয়ার। আমি সেখানে অনেক গ্রামার রুলস শিখেছি। তাহলে আমার পাস্ট টেন্সের ভার্বগুলো কি? ফেয়ার্ড, ডিড নট স্পিক, জয়েন্ট, লার্ন। ফেয়ার্ড, ডিড নট স্পিক, জয়েন্ট, লার্ন। I believe I will improve very soon. I will practice more and more. I will visit London and I will talk to native speakers confidently. তাহলে এখানে কি আছে? উইল ইমপ্রুভ, উইল প্র্যাকটিস, উইল ভিজিট, উইল টক। দেখেন তো আমার ভার্বগুলো মনে আছে কিনা। এই দেখেন, প্রেজেন্ট টেন্সে ভার্বগুলো কি কি ছিল? লার্ন, ওয়াচ আর লিসেন। বলেন তো কি বললাম? লার্ন, ওয়াচ আর লিসেন। তাহলে আমি বলতে পারি আই লার্ন ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এবার কি বলতে পারি? আই ওয়াচ ইংলিশ কার্টুন অ্যান্ড লিসেন টিভি নিউজ। আমার প্রেজেন্ট টেন্স শেষ। আমি ইংরেজি কার্টুন দেখি এবং টিভি নিউজ শুনি। বিফোর, আগে। এবার ভার্বগুলো কি কি ছিল বলেন তো পাস্ট টেন্সে? ফেয়ার্ড, ডিড নট স্পিক, তারপর কি ছিল আমার মনে নাই। তা আমি বলার চেষ্টা করি, দেখি পারি কিনা। যে আই ফেয়ার্ড ইন ইংলিশ, আমি ইংরেজিতে ভয় পেতাম। আই ডিড নট স্পিক ইন পাবলিক, আমি পাবলিকের সামনে কথা বলতে পারতাম না বা বলতাম না। আর 2 month এগো, 2 মাস আগে, আই জয়েন্ড অ্যান অনলাইন কোর্স। এই যে জয়েন্ট ভার্ব ছিল, আমি একটা অনলাইন কোর্সে জয়েন করেছি। আই লার্নড মেনি গ্রামার রুলস দেয়ার, আমি সেখানে অনেক গ্রামার রুলস শিখেছিলাম। লার্ন। আই হোপ আই উইল ইমপ্রুভ সুন, আমি দ্রুত উন্নতি করব। আই উইল স্পিক ইংলিশ কনফিডেন্টলি। আই উইল ভিজিট লন্ডন অ্যান্ড উইল টক টু নেটিভ স্পিকার্স কনফিডেন্টলি। দেখছেন আমি যে বলে ফেললাম, অর্থাৎ 3টা টেন্স মেনটেন করে আমি কিন্তু কথা বললাম। তা একবার ভাবেন তো, এগুলো কি খুব কঠিন? এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে? আপনি কেন পারবেন না? কোথায় আপনার আটকে যাবে? কোথায় আপনার বেঁধে যাবে? এটা কঠিন না। আপনার যদি রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করেন এবং ধারাবাহিকভাবে এগোন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না। খুব সহজে, খুব কম সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা সম্ভব ইফ ইউ প্র্যাকটিস ইট। এবার আমি আপনাদেরকে বলি, এই যে ভার্বের কথা বারবার বলছি, ভার্বগুলো দেখাচ্ছি, এগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে। আর তার আগে আমি একটা কথা আমি বলে রাখি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্সে আসতে চান, এই মাসের 10 তারিখ থেকে, আমি আবারও বলছি আগামী রবিবার 10 তারিখ, আগামী রবিবার, আজ হচ্ছে বুধবার, আগামী রবিবার 10 তারিখ থেকে পেইড কোর্সের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ শুরু হবে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান তারা হতে পারেন। যারা এই যে ফ্রি ক্লাসগুলো করছেন, যদি কেউ মনে করেন যে আমি ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চাই বা আমি প্রিমিয়াম ব্যাচে ভর্তি হতে চাই, এখানে আপনার বেনিফিটটা হচ্ছে কোর্স শেষে আপনি সার্টিফিকেট পাবেন, 2 ওয়ে কমিউনিকেশন। আমরা ইংলিশটা পারি না প্র্যাকটিসের অভাবে। আমার এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা প্র্যাকটিসের সুযোগ আছে গ্রুপের মাধ্যমে। এবং আমার অধীনে থেকে, আমার মেন্টরিং এর মধ্যে থেকে, মানে লাইভ ক্লাস তো আপনি পাবেন, প্রিমিয়াম লাইভ ক্লাসের পাশাপাশি সপ্তাহে 7 দিন প্র্যাকটিস সেশন থাকবে। ক্লাস টাইম থাকবে রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র। 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি আপনি এক্সপার্ট না হতে পারেন, এর থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারেন, থাকতে পারবেন। এই কোর্সটি যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট। আমি সফলতার সাথে 82টা ব্যাচ পরিচালনা করে আসছি। নতুন যে ব্যাচ ব্যাচ শুরু হবে সেটা 83তম ব্যাচ। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে পেইড ব্যাচে। একদম প্র্যাকটিক্যাল ওয়েতে 1-to-1 কেয়ারের মাধ্যমে আমি শিখিয়ে থাকি। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতেই হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে এটা করতে পারে। এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিব। ক্লাস শেষে
রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল আমি আপনাকে দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আবার প্র্যাকটিস করতে পারেন বা কেউ কোনো ক্লাস মিস করলে দেখতে পারেন। যারা একদমই দুর্বল আছেন, একদমই বেসিক লেভেলে আছেন, তারাও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে পারবেন এখান থেকে, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। সেভাবে ধরে ধরে আমি শেখাই। এখানে ফ্রি ক্লাস নিচ্ছি, অনেকগুলো বিষয় একসাথে দেখাতে হয়, এজন্য হয়তো একটু দ্রুত বলে যাচ্ছি, বাট পেইড কোর্সে অনেক ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। টোটাল 70টা ক্লাস থাকবে। বাংলাদেশের কোনো টিচার কোনো কোর্স এত লং টাইম ধরে ক্লাস আপনার নিবে না, আর এত বেশি ক্লাস আপনাকে দিবে না। সর্বোচ্চ একটা কোর্সে 30টা 35টা ক্লাস থাকে। বাট আমি কেন দিচ্ছি? প্র্যাকটিস করানোর জন্য। আপনাকে আমি প্রচুর প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস ছাড়া ভাষা শেখা যায় না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। তো প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়। 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, যাতে করে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে বলতে পারেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যাতে করে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারেন। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। অর্থাৎ প্র্যাকটিক্যালি আপনাকে দিয়ে আমি কনভারসেশন, স্পিকিং এবং ট্রান্সলেশন প্র্যাকটিস করাবো। আর এটা যদি আমি করাই উইদিন ভেরি শর্ট টাইম, উইদিন 3 মান্থ, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। খুব কম সময়ের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। যদি কেউ মনে করেন এই ল্যাঙ্গুয়েজটা আমি প্রফেশনালি শিখতে চাই, আমার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোতে চাই, বা যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সেভাবে আমি আপনাদেরকে শেখাবো। গতকাল একটা ক্লাস আমি নিয়েছি, আপনাদের ফার্স্ট ক্লাসটা করার পর প্রায় 14 জনের মতো ভর্তি হয়েছেন। একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস, ভালোবাসা বা ভরসা থাকলে জাস্ট একদিন ক্লাস করেই 14 জন একসাথে ভর্তি হতে পারে। তো যারা হয়েছেন, আপনারা তো 10 তারিখ রবিবার থেকে ক্লাস করতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, যারা ইন্ডিয়া থেকে আছেন, তারা হতে পারবেন। আর এই যে 2000 টাকা কোর্স ফি বলছি, এটা যে একবারে দিতে হবে এটা না, আমি এই সুযোগটাও রাখি। যারা পারবেন দিবেন, যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। এখানে আমার বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিট জানালে পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে আমি জয়েন করিয়ে নিব আপনাকে, এবং 10 তারিখ থেকে ক্লাস করতে পারবেন পেইড কোর্সে থেকে। আর এই ক্লাসগুলোর রেকর্ড পিডিএফ ফাইল নেওয়ার জন্য এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন। 09973569557, 09386899196। আর এই সবগুলো বিষয় যা যা আমি শেখাচ্ছি, যা যা আমি দেখাচ্ছি, এগুলো একসঙ্গে এক জায়গায় আমার লেখা এই বইটাতে আছে। এটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ। গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, আজকে যা যা পড়ালাম না, টেন্সের যে ফাংশন গুলো আপনারা দেখলেন, ভার্বের ফর্ম, এই সব কিছু এই বইটাতে দেওয়া আছে একদম ধারাবাহিকভাবে, খুব সুন্দরভাবে। দেখেন এই যে যা যা দেখালাম টেবিল আকারে, এই বইটাতে আরো সুন্দরভাবে একদম গোছানো পদ্ধতিতে দেওয়া আছে। দেখছেন এই যে টেন্সের ব্যাপারগুলো, এটা কিন্তু আমার বইতে, এটা হচ্ছে আমার বইয়ের এই যে 81 নম্বর পেজে। সো এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 499, অর্থাৎ 500 টাকা। ডেলিভারি চার্জ 90 টাকা। 590 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বই হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। এটা কেউ অর্ডার করলে অর্ডার করতে পারেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি বই। আপনারা যারা আমার ক্লাস করছেন, যারা দেখছেন, এই যা যা পড়াচ্ছি সবকিছু ওই বইটাতে আছে। যারা পেইড কোর্সে আসবেন, একদম ফর্মাল ওয়েতে আপনাকে একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা যদি হারিয়ে যায় বা হোয়াটসঅ্যাপে যদি ইনকেস কোনো প্রবলেম হয়, এটা দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে যুক্ত করে নিতে পারবো। আরেকটা কথা বারবার বলছি, এই যে ফ্রি ক্লাস নিচ্ছে এটা সবার জন্য উন্মুক্ত, বাট এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। পেইড কোর্স হচ্ছে টু টু ওয়ে কমিউনিকেশন। সো যারা যারা আসতে চান তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যাই হোক, তো আহ, আহ, যারা ভর্তি হতে চান তারা জানাবেন। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি বারবার বলছি, অলওয়েজ আমি আপনাদেরকে যেটার উপর ফোকাস করতে বলছি সেটা হচ্ছে ভার্বের ফর্মের উপর। আমি বারবার বলছি এই ভার্বের ফর্মটা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে। তো ভার্বের ফর্ম কিভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে ডেভেলপ করা যায়, এইটা আমি একটু আপনাদেরকে দেখাবো। এটা পড়লে আপনার রাইটিংটাও কমপ্লিট হয়ে যাবে। আমাকে আর 10টা মিনিট টাইম দিবেন, আমি আর 10 মিনিট একটু ক্লাস নিব আপনাদের, কেউ চলে যায়নি। দেখেন এটা আপনার জন্য কতটা হেল্পফুল হয়। মনে করেন আমি বারবার বলছি যে যারা ভোকাবুলারিতে দুর্বল, এই যে টেন্সের স্ট্রাকচার, ফাংশন, এগুলো দেখাচ্ছি, যদি আপনি ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম না জানেন, এই টেন্স শিখে কোনো লাভ হবে না।
টেন্স কোনো কাজে লাগবে না আপনার, কারণ এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসেই মূলত কথার কালের বা সময়ের পরিবর্তনটা হয়। তো যেমন দেখেন এখানে এই ভার্ব গুলো কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন বলছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাক্ট, অ্যাক্ট, অ্যাক্টেড। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা। আমি যদি এইভাবে আপনাকে পড়তে বলি গতানুগতিক ধারায়, আপনি কখনোই ধরে রাখতে পারবেন না। বাট আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে এই ভার্বের ফর্মগুলো দিয়ে আমি গল্প লেখা শেখাই, স্টোরি লেখা শেখাই। সেটা কিভাবে আপনারা একটু দেখেন। এইটা করলে আপনার টেন্সও চর্চায় থাকবে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা বড় ডেভেলপমেন্ট আসবে। মনে করেন এই যে এখানে আমি 10টা ভার্ব নিলাম, এই 10টা ভার্বকে কমন রেখে আমি একটা গল্প তৈরি করবো, মানে এমন একটা গল্প লিখবো যে গল্পের ভিতরে এই 10টা ভার্ব অবশ্যই অবশ্যই থাকবে। হয়তো অন্য দুই একটা ভার্ব বাইরে থেকে নিয়ে আসতে হতে পারে সেন্টেন্স মিলানোর জন্য। মনে করেন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তো আমি কিভাবে এটাতে সেন্টেন্স তৈরি করতে পারি? দেখেন, একটা সাবজেক্ট নিলাম, ফর এক্সাম্পল আই, কথাটা বলছেন আই, এবার একটা ভার্ব নিব অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট, এই যে আই অ্যাকসেপ্ট মানে কি? আমি গ্রহণ করি, তাহলে আই অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম। আমি যদি এই V2টা নেই বা এই ভার্বটার পাস্ট ফর্ম নেই, আই অ্যাকসেপ্টেড, তাহলে এই দুইটা ওয়ার্ডের অর্থ কি বলেন তো? আমি গ্রহণ করেছিলাম। এবার কি দেখেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখন আমি যদি বলি আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এবার কিসের প্রপোজাল বা কি? একটা গল্প তৈরি করতে গেলে যে কোনো একটা থিমের উপর করতে হয়। ফর এক্সাম্পল, মনে করেন আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, আমি একটা মেয়ে, ঠিক আছে, এরকম ভাবে একটু বোঝার চেষ্টা করেন। আহ এরকম একটা সেন্টেন্স বলি, আ বয়, একটা ছেলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। বোঝেন এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আমি যদি আরেকটা বাক্য লিখি, হি প্রপোজড মি ইয়েস্টারডে, সে গতকাল আমাকে প্রপোজ করেছিল। হি প্রপোজ টু মি ইয়েস্টারডে, একটা টু হবে। এবার এই সেন্টেন্সটা আমি এর পরে গিয়ে লিখবো, ঠিক আছে, যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এইবার কি আছে দেখেন, অ্যাক্ট মানে আচরণ করা, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড, পাস্ট পার্টিসিপল অ্যাক্টেড। এবার এই ভার্বটা দিয়ে যদি আমি একটা বাক্য লিখি, যেমন হি অ্যাক্টেড, অর্থাৎ সে আচরণ করেছিল। কেমন? হি অ্যাক্টেড লাইক আ হিরো, সে একটা হিরোর মতো আচরণ করেছিল। ইন ফ্রন্ট অফ মি, অর্থাৎ আমার সামনে। ইন দ্য টাইম অফ প্রপোজিং, প্রপোজ করার সময় সে আমার সামনে একটা নায়কের মতো, একটা হিরোর মতো আচরণ করেছিল। হ্যাঁ, অনেকে আছে না যে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে, তো বিষয়টা হচ্ছে এরকম। এবার দেখেন এখানে আছে অ্যাচিভ মানে অর্জন করা। এটা যদি একটা ভার্ব লিখি, যে হি হ্যাজ অ্যাচিভড, CHIEVED, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম, যে সে অর্জন করেছে। হি হ্যাজ অ্যাচিভ কি? সো মেনি থিংস, অনেক কিছু, ইন লাইফ, জীবন, বিকজ, কারণ কি? কারণ রিসেন্টলি, যে কোনো একটা পয়েন্ট আমাদেরকে দাঁড় করাতে হবে। হি হ্যাজ কমপ্লিটেড, সে সম্পন্ন করেছে MBBS ডিগ্রি, MBBS ডিগ্রি। ওকে, মানে সে একজন ডাক্তার। সো এই জন্য আমি বলছি, এই জন্য আমি এই কথাটা বললাম যে সে জীবনে অনেক কিছু অর্জন করেছে। এবার লেখা আছে দেখেন, যে অ্যাডমায়ার মানে প্রশংসা করা। সো আমি যদি এইভাবে বলি, যে নাও, নাও ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, যেহেতু সে একজন ডাক্তার, সো অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস সো দ্যাট, যাতে করে আই ক্যান গেট সাকসেস ইন লাইফ, যাতে করে আমি জীবনে সফল হতে পারি। সে আমাকে অনেক বিষয় সম্পর্কে উপদেশ দেয়। অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। দেখেন, দিস থিংস, অর্থাৎ এই বিষয়গুলো, অ্যাফেক্ট মি আ লট, আমাকে অনেক বেশি প্রভাবিত করে।
এগ্রি মানে রাজি হওয়া। ফর দ্যাট রিজন, এ কারণেই এই ধরনের লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে হয়, তাহলে একটা সেট সাথে আরেকটা সেন্টেন্স ভালোভাবে কানেক্টেড হয়। ফর দ্যাট রিজন আই এগ্রি হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা, প্রপোজাল, এ কারণে আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। হিজ প্রপোজাল। এরপর হচ্ছে অ্যামেজ মানে বিস্মিত হওয়া। দেখেন, ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল হি ওয়াজ অ্যামেজড অ্যান্ড অ্যামিউজড মানে আনন্দ দেওয়া। দেখেন, যে অ্যামিউজ মানে আনন্দ, অ্যামিউজড মি আ লট। শেষ। নাও উই হ্যাভ টেকেন, নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইজ আদার। এখন আমরা একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। সো শেষ করলাম। এবার মনে করেন আমি উপরে একটা হেডলাইন দিলাম, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। যে আ লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প। এবার বোঝার চেষ্টা করেন। এই যে মানে গল্পটা আমি লিখলাম, একটা হেডলাইন দিলাম, আমার কাজটা মূলত কি করলাম আমি? এখানে যে 10টা ভার্ব আছে, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, অ্যাফেক্ট মানে প্রভাবিত করা, এগ্রি মানে রাজি হওয়া, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া, এই ভার্বগুলোকে আমি কমন রেখে একটা গল্প তৈরি করলাম, যাতে করে হয়তো এটা করতে একটু টাইম লাগে, যে কোনো থিমের উপর করা যায়, বাট যদি এটা আপনারা করতে পারেন, একবার করতে পারলে এই ভার্বগুলোর ব্যবহার আপনারা কখনো ভুলবেন না। এটাতে আপনার রাইটিংটাও ডেভেলপ হয়, ইভেন টেন্স গুলো চর্চায় থাকে। আ বয় লাভস মি ভেরি মাচ, হি প্রপোজ টু মি ইয়েস্টারডে। এবার আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। হি অ্যাক্টেড লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দ্য টাইম অফ প্রপোজিং। হি হ্যাজ অ্যাচিভড সো মেনি থিংস ইন লাইফ, এই যে অ্যাচিভ মানে অর্জন করা, বিকজ রিসেন্টলি he has completed MBBS degree. Now everyone admires him. Admire মানে প্রশংসা করা। He also advises me about so many things. সে আমাকে উপদেশ দেয় অনেকগুলো বিষয় সম্পর্কে, so that I can get success in life. These things affect me a lot. Affect মানে প্রভাবিত করা। For that reason, I agreed his proposal. Agree মানে রাজি হওয়া। এই যে দেখেন, দেখেন, accept, act, achieve, admire, advise, affect, agree. Then amaze and amused. When I agreed his proposal, he was amazed. সে বিস্মিত হয়েছিল, and amused me a lot. এবং আমাকে অনেক আনন্দ দিয়েছিল। তো একটা শেষ সেন্টেন্সটা আনলাম, নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইচ আদার। তো যাই হোক, এইভাবে 10টা ভার্ব দিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে একটা করে গল্প তৈরি করে নিয়ে আসেন। এটা করতে পারলে দ্রুত ডেভেলপ করা যায়, যে কোনো থিমের উপর করা যায়। একটা শুরু করেন, দেখবেন কিছু একটা হয়ে যাবে। মনে করেন অ্যান্সার মানে উত্তর দেওয়া। ফর এক্সাম্পল, আমি বললাম আই আনসার, আমি উত্তর দেই। আই আনসার্ড, আমি উত্তর দিয়েছিলাম। এবার কি? ফর এক্সাম্পল, আই আনসার্ড দেয়ার কোশ্চেন, আমি তাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম। অ্যাপেয়ার মানে প্রদর্শিত হওয়া, অ্যারেঞ্জ মানে আয়োজন করা। মনে করেন একটা বাক্য বললাম, আ সোশ্যাল অর্গানাইজেশন, একটা সামাজিক সংগঠন, অ্যারেঞ্জড আ কুইজ কম্পিটিশন, একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। বলে ফেললাম। অ্যারাইভ মানে পৌঁছানো, আই অ্যারাইভ দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছালাম। অ্যাক্স মানে জিজ্ঞাসা করা, দে অ্যাক্সড মি সো মেনি কোশ্চেন্স, তারা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন পারফেক্টলি, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। এর আগে লেখা আছে অ্যাপেয়ার, তাহলে এটাও বলতে পারি যে আফটার গোয়িং দেয়ার, সেখানে পৌঁছানোর পর, যাওয়ার পর, মেনি কোশ্চেন্স হ্যাভ বিন অ্যাপেয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে প্রদর্শন করা হয়েছিল। আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন। এভাবে আপনি বলতে পারেন। সো যে কোনো থিমের উপর করা যায়। এইভাবে যদি আপনি একটা ওয়ার্ডকে একটা সেন্টেন্সে পরিণত করেন, সেই সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে কানেক্ট করে গল্পে পরিণত করেন, গল্প লেখার জন্য যদি বাইরে থেকে নতুন ভার্ব নিয়ে আসার প্রয়োজন হয়, আপনি নিয়ে আসবেন দুই একটা, বাট সিলেক্টেড ভার্ব গুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করতে হবে। এইভাবে 10টা গল্প লিখলে আপনার 10 দিনে রাইটিং এ ডেভেলপমেন্ট হবে। 10 দিনে 100টা ভার্ব রিলেটেড ওয়ার্ড সম্পর্কে আপনি কনসেপ্ট পাবেন, যেটা আপনি জীবনে আর কখনো ভুলবেন না। আপনি বিভিন্ন জায়গায় সেগুলোকে ব্যবহার করতে পারবেন বা ইউজ করতে পারবেন। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি আপনাদেরকে? যে ভোকাবুলারির প্র্যাকটিসটা আমরা যদি এইভাবে করতে পারি, আমরা যদি এইভাবে ডেভেলপ করতে পারি, তাহলে অনেক দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। আমি যেটাই শেখাই, যাদেরকে শেখাই,
প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে জানায়েন। দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন। আর যদি কোনো কোশ্চেন থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেন, যোগাযোগ করেন। যারা পেইড কোর্সে ভর্তি হতে চান এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও গুগল বা ফোনপে করে ক্লাস করতে পারবেন। আর যারা বইটা অর্ডার করতে চান ওয়েবসাইটে লিংক পাবেন গ্রুপে, সেখান থেকে অর্ডার করতে পারবেন। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, গুড নাইট। আগামীকাল সেম টাইম থার্ড ফ্রি ক্লাসে আপনারা জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে।